রেকর্ড, হ্যাঁ, যে সিকোয়েন্স অফ ফাংশন আমরা গতদিন একটু বলছিলাম, কিন্তু মুশকিল হচ্ছে এটাকে করতে হলে তোমার সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারকে একটু রিকল করতে হবে আর কি মূলত। হ্যাঁ, সেটা আমরা গতদিন একটু করার চেষ্টা করছিলাম অনেকদিন আগে, হয়তো ভুলে গেছি। আমি আবার একটু রিকল করবো, হয়তো 10-20 মিনিট রিকল করে তারপর আসলে যে রিয়েল নাম্বারকে, যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, সেই রিয়েল নাম্বারকে তুমি যদি ফাংশন দ্বারা রিপ্লেস করে দাও তখনই হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন হয়ে যাবে। মূল জিনিসটা হচ্ছে এখানে। আমরা সেকেন্ড ইয়ারে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, সেকেন্ড ইয়ারে বললে ভুল হবে, যে ক্লাস তোমার 9 থেকেই আছে একটি ধারণা উচ্চতর গণিতে, যে সিকোয়েন্স এর একটি ধারণা অল্প করে। তাহলে আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারকে যদি ফাংশন দ্বারা রিপ্লেস করে দেই তখনই। আর ফাংশন দ্বারা রিপ্লেস করা মানে কিন্তু ফাংশনের কথা বললেই তার কিন্তু একটা ডোমেন থাকে তোমার সবসময়। তাহলে এখন এখানে সিকোয়েন্স অফ ফাংশন মানে অনেক ফাংশন, তোমার ইনফিনিটি লিস্ট অফ ফাংশন, তাহলে প্রত্যেকটা ফাংশনের সেম ডোমেন থাকতে হবে, নাহলে কিন্তু এই কনসেপ্টটা কাজ করবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা জাস্ট গতদিন অল্প একটু বলছিলাম, আবার একটু জাস্ট রিকল করছি যে সিকোয়েন্স অফ তোমার রিয়েল নাম্বার আমরা জাস্ট খুব সামান্য করে বলবো যে ধরো সিকোয়েন্স মানে এটা একটা প্রি রিকোয়াইজিট তোমার এটা বোঝার জন্য, যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, ঠিক আছে, রিয়েল নাম্বার আমরা জাস্ট অল্প একটু বলতেছি, আমাদের মূল উদ্দেশ্য উপরেরটা পড়া, সিকোয়েন্স অফ ফাংশন। তাহলে আমরা বলতেছিলাম, তোমরা বলছিলে যে অনেকে বলছি যে সিকোয়েন্সটার কিছুই না, সে কিন্তু তোমার একটা ফাংশন, যে ফাংশনের ডোমেন হচ্ছে তোমার কি মনে আছে? সিকোয়েন্স আর কিছুই না, কিন্তু সে হচ্ছে একটা ফাংশন যার ডোমেন হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার। কোডোমেন কি হলো সমস্যা নেই, কোডোমেন আমরা রিয়েল নাম্বার ধরলাম। এই ফাংশনটাকে আমরা কিন্তু সিকোয়েন্স বলি, কারণ কারণ এই ফাংশনের আমরা হচ্ছে তোমার ডোমেন কি নির্ধারণ করছি, আমরা বলে দিচ্ছি ডোমেন হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতেছি না, এ সিকোয়েন্স ইজ এ ফাংশন হুজ ডোমেন ইজ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তাহলে যেহেতু ন্যাচারাল নাম্বার ডোমেন, তাহলে স্বাভাবিকভাবে আমরা যেহেতু ফাংশনের জানি, তাহলে তুমি কি বের করতে পারবা? ধরো ডোমেন, তাহলে এফ অফ ওয়ান এর ইমেজ কত তুমি বের করতে পারবা তুমি যদি ফাংশনটাকে ডিফাইন করো। ধরো আমরা ফাংশনটাকে এরকম করে ডিফাইন করলাম, কথার কথা এটা একটা ফাংশন যাকে আমরা ধরো ডিফাইন করলাম। আমরা এখান থেকে কোনো এদের ডেফিনেশন দেয়নি, কিন্তু খালি বলছি এখান থেকে এখানে একটা ফাংশন বিভিন্নভাবে ডিফাইন করতে পারি। ধরো আমরা এইভাবে ডিফাইন করলাম যে এফ অফ এন সমান সমান 1/n, ধরো যে কোনো তুমি অন্য কিছু ডিফাইন করতে পারো, সমস্যা নেই। তাহলে কি তুমি একটা ইনপুট দেবা, ধরো এন এর একটা মান দেবা, তাহলে এখানে একটা আউটপুট পাবা, কিন্তু আমরা যেটা বলি তাহলে এফ অফ 1 সমান তুমি কত পাবা দেখে বোঝা যাচ্ছে 1। যেহেতু ফাংশন, তাহলে এন এর প্রত্যেকটা সদস্যের কিন্তু একটা তুমি ইমেজ পাবা, ফাংশনের যে ডেফিনেশন, তাই না? তাহলে এরকম করে আমরা কি এফ অফ 2 সমান কত পাবো, আমরা যদি এইভাবে ডিফাইন করছি, অন্যভাবে ডিফাইন করলে অন্য আউটপুট পেতাম। ধরো এফ অফ 3 কত পাবো, 1/3, তাই না? তুমি কিন্তু এভাবে পেতেই থাকবা, সব তো লেখা সম্ভব না অবশ্যই। এরকম করে আমরা যেহেতু এন এন একটা তোমার অবশ্যই কি ফাইনাইট সেট না, কিন্তু ইনফিনিটি সেট, তাহলে অবশ্যই আমরা এরকম এখানে ইনফিনিটি সংখ্যক এরকম ঘটনা আমরা পাবো, ঠিক আছে। কিন্তু আমরা যখন জাস্ট এটাকে যখন সিকোয়েন্স বলছি, তখন আসলে এইটাকে আর এইভাবে নাম দেই না, এইটুক খালি পার্থক্য তোমাকে বুঝতে হবে। তাহলে এই এফ অন, এই এফ অন কে আমরা নাম দেয়, যে একটা কনভেনশন দাঁড় করাইছি যে এফ অন কে তখন এরকম সিকোয়েন্স যখন বলি তখন এরকম না, এর নামকরণটা আমরা জাস্ট খালি এ অন এরকম করে নামকরণ করছে ম্যাথমেটিশিয়ানরা। তারা আমরা এই জন্য এইভাবে পড়ি যে এফ টু টাকে তোমার এরকম নামকরণ করে যে এফ টু সমান সমান জাস্ট এ টু, এ বলতে হবে কোনো কথা নাই, ধরো এস অন এস টু যাকে বলতে পারো, কিন্তু এইভাবে নোটেশন দেয় যে তোমার সাবস্ক্রিপ্ট দিয়ে, তোমার এইভাবে ফাংশনের মতো নোটেশন দেয় না, যেহেতু একটা বিশেষ ধরনের ফাংশন। ধরা খুবই সহজ জিনিস, কিন্তু তুমি খালি যে ইচ্ছা করো মনে বুঝতে পারবা, খুবই এরকম F3, এইভাবে আমরা সব নাম দিতে পারি, ঠিক আছে নাকি? বুঝতে পারো নি? তোমার মূল জিনিসটা বুঝতে হবে যে সিকোয়েন্স একটা ফাংশন, কিন্তু তার বৈশিষ্ট্য, একটা বিশাল বৈশিষ্ট্য হচ্ছে তার ডোমেনটা অন্য কিছুই হতে পারবে না, আমরা সেটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে যদি আমরা ফাংশনের কথা চিন্তা করতাম,
এই ফাংশনটাকে তুমি যদি এইভাবে ডিফাইন করো, তাহলে তুমি F1 একটা পেতে, F2 একটা জিনিস পেতে, F3 একটা জিনিস পাবে, F4 F5 এভাবে, যেহেতু n তোমার অসীম সেট, অসীম সংখ্যক পেতাম আমরা। যখন আমরা ম্যাথমেটিশিয়ানরা সিকোয়েন্সের ধারণা আনছে তখন বলছে না, F1 কে যেহেতু একটু আলাদা ধরনের ব্যাপার, তাই F1 নাম না দিয়ে আমরা এটাকে নাম দিচ্ছি A1। A1 বলতে হবে এমন কথা নেই, এখানে আমরা S1 ও দিতে পারতাম, B1 ও দিতে পারতাম, কোনো সমস্যা নেই। তুমি যা দিয়ে B1 ও দিতে পারতাম, তুমি যা X1 ও দিতে পারতে, ঠিক আছে, X1 ও বলতে পারতে তুমি, মানে যা দিয়ে তুমি ফাংশন মানে সিকোয়েন্সকে আইডেন্টিফাই করবা সেটা হতো। অনুরূপ ভাবে এই S2 B2 তোমার X2 হতে পারতো। এই যে তুমি যদি এখানে ধরো ডেফিনেশন চেঞ্জ করতে, এখানে যদি ধরো 1/n² দিতে, তখন কিন্তু এই আউটপুটও চেঞ্জ হয়ে যেত। এটা হতো 1, এটা হতো 1/2², এটা হতো 1/3²। তুমি যদি খালি এখানে f অফ n সমান n দিতে, তাহলে এটা হতো 1, এটা হতো 2, এটা হতো 3। ঠিক আছে, কারো প্রশ্ন আছে এইটুকে? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে নাকি? হ্যালো, আরে জি স্যার। কারো প্রশ্ন আছে? কেউই কথা বলে না, না শুনছোই না। নেই স্যার। স্যার খুবই শুনছি। সহজ জিনিস, যে আমরা কেমন করেই করলাম, তোমার কিছুই করিনি, জাস্ট এই A1 A2 A3 কেন নাম দিলাম, এটা একটা আমরা কনভেনশন বা ডেফিনেশন। তাহলে আসলে কি হচ্ছে, যে তোমার ধরো, তাহলে আমরা যদি এই সিকোয়েন্স অবশ্যই একটা ফাংশন, তার ডোমেন হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা ধরো সিকোয়েন্সকে তাহলে এইভাবে যদি ডিফাইন করি, যে আমরা ধরো সিকোয়েন্সকে সব সময় এরকম করে ডিফাইন করি, এই যে এখন আমরা কিন্তু জাস্ট রিয়েল নাম্বারের সিকোয়েন্সের উপর আছে, কারণ দেখো এই যে সব আউটপুট রিয়েল নাম্বার আসছে, এই জন্য তুমি এন এর একটা মান দিচ্ছে, আউটপুট কিন্তু এগুলো রিয়েল নাম্বার আসছে, এই জন্য সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার বলছি। তাহলে এখন এখানে ধরো আমরা সিকোয়েন্সকে স্বাভাবিক এরকম করে লিখে, এই যে ধরো তাহলে এরকম হয়ে যাবে, F1 না লিখে এরকম A1 A2, তাই না, A3 A1 দিয়ে বললাম আমরা, বা S1 দিয়ে বলতে পারি। তাহলে এইভাবে তোমার ধরো চলতেই থাকবে, কিন্তু যেহেতু ডোমেন হচ্ছে ন্যাচারাল নাম্বার, অসীম সেট, তাহলে এরকম করে তাহলে আসলে একটা ইনফিনিটি লিস্ট অফ, এরকম একটা ইনফিনিটি লিস্ট পাবা তুমি। ঠিক আছে, আর এইখানে ধরো তোমাকে অবশ্যই এর একটা সাধারণ পদের তোমার একটা ডেফিনেশন দিতে হবে। ধরো A1 এর মান কত, A2 এর মান কত, A3 এর মান কত। এই A1 কে বলি হচ্ছে এই সিকোয়েন্সের ফার্স্ট টার্মস ডেফিনেশন, A1, আর A2 হচ্ছে সেকেন্ড টার্ম, A3 হচ্ছে থার্ড টার্মস, টার্মস বলে এগুলো। আর ধরো তাহলে এখানে আমরা এরকম করে কোন সাধারণ পদকে ডিফাইন করতে, ধরো হয় an সমান সমান, ধরো আমরা তো এরকম করে ডিফাইন করলাম, যে শুধু n ডিফাইন করলাম, সমস্যা নেই। তাহলে দেখো তুমি কিন্তু এখন স্পেসিফিক্যালি এই যে এই ফার্স্ট টার্ম A1 কত, তুমি বলতে পারবা কত, বলো দেখি A1 কত। 1। এখান থেকে আমরা সব জেনারেট করতে পারবো। এই যে A2 হচ্ছে 2, A3 হচ্ছে তোমার 3, তাহলে এইভাবে এইটা একটা সিকোয়েন্স আমাদের। ঠিক আছে, তাহলে এইকে ধর আরো সংক্ষেপে লিখি আমরা, যে এরকম করে না লিখে, যে আমরা এরকম এরকম করে লিখি স্বাভাবিক তোমার, এই যে an। আসলে কিন্তু এখানে লিখি না, আমরা লিখবো না কখনো, কিন্তু আসলে n এর মান হচ্ছে 1 দিয়ে শুরু হবে, তোমার ইনফিনিটিতে গিয়ে শেষ হবে, এইভাবে লেখে। অথবা অনেক বইয়ে তোমার এইভাবে লেখে, an দিয়ে এখানে বলে যে এনটা হচ্ছে তোমার সেট অফ ন্যাচারাল নাম্বারের উপাদান, এইভাবে লেখে। ঠিক আছে, আসলে আমরা যখন অনেক পরিচিত, তোমরা যেহেতু অনেক পরিচিত, আমার থেকে বেশি পরিচিত এর সঙ্গে, সেকেন্ড ইয়ারে যদি পড়ছো তোমরা, কিছু দিয়ে লেখে নাই, যে এন দিয়ে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিলে বোঝাই যাবে যে এন এর মান 1 থেকে ইনফিনিটি, অথবা n বিলংস টু n, এইটা দিয়ে লিখি। ঠিক আছে, আর তখন তোমাকে এরকম লিখলে এটা একটা সিকোয়েন্স, তোমাকে অবশ্যই যে এরকম বলে দিতে হবে, যে হয় আর ধরো an এর তোমার একটাই থাকবে, যে এই টার্মস গুলো তুমি কেমন করে জেনারেট করবা। ধরো এই আমরা এরকম একটা সিকোয়েন্স বললাম, an সমান ধরো এরকম, কেমন বলবো আমরা, ধরো n+1 ভাগ n, এই যে তোমার কিন্তু প্রত্যেকটা টার্মস জেনারেট করবে। ধরো এই সিকোয়েন্সে ধরো A1 এখানে বসালে যা পাবা তাই, A2 A3 A4 A5, কারণ যেহেতু n হচ্ছে এই যে অসীম সংখ্যক হবে কিন্তু। তাহলে এইগুলো কিন্তু এক একটা টার্মস এই সিকোয়েন্সের A1, বা অনেক বই পয়েন্ট বলে অথবা টার্ম বলে। এই সিকোয়েন্সের একটা পয়েন্ট হচ্ছে A1, একটা আরেকটা পয়েন্ট হচ্ছে A2, আর একটা পয়েন্ট হচ্ছে A3, অথবা টার্মস বলি আমরা।
এটা খুব কাজে দেবে আমাদের। ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। আসলে এই যে আমরা এরকম এরকম খালি লিখবো, অনেক পরিচিত হয়ে গেলে, কারণ যখন বুঝবো যে এন হচ্ছে সিকোয়েন্স, এরকম করে লেখা মানে সিকোয়েন্স, তাহলে এন এর কি বৈশিষ্ট্য সেইটা। আর এখানে তোমাকে অবশ্যই যে এই সিকোয়েন্স তো খালি লিখলে হবে না, এই সিকোয়েন্স কিভাবে তুমি জেনারেট করবা সেটাকে কিন্তু বলতে হবে। তাহলে অনেক সময় এন দিয়ে না লেখে ডাইরেক্ট এরকম করে লেখা যায়, কিন্তু এই ডিরেক্টলি আমরা এরকম করে লিখতে পারি, ধরো এই এন প্লাস অন এন, তাহলে এই যে এটা একটা সিকোয়েন্স বোঝা যাচ্ছে, এইভাবে আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। যে এন এর মান কিন্তু তোমার অবশ্যই যে এন বিলংস টু এন, এটা লেখার দরকার, না লিখলে আমরা বুঝতে পারবো সেকেন্ড ব্র্যাকেট দিকে। অথবা ধর আগে যেগুলো লিখলাম এই 1/n এইভাবে লিখতে পারি, এটা একটা সিকোয়েন্স তোমার। অথবা এভাবে লিখতে পারি এন, এটা একটা সিকোয়েন্স তোমার। তো এটি হচ্ছে একেবারে মূল জিনিস, তুমি যদি এটি বুঝতে না পারো আর কিছুই কিন্তু বুঝতে পারবে না। কারো প্রশ্ন আছে এটুকু বুঝতে? হ্যালো? হুম, বুঝতে পারছি স্যার। খুবই সহজ জিনিস। তাহলে আমরা ধরো এরকম করে সিকোয়েন্স কি করলাম, তাহলে যেহেতু তোমার সেকেন্ড ইয়ারে পড়ছো, যেহেতু আমি তাহলে একটু রিকল করছি, স্বাভাবিক, মানে এগুলো সহজ জিনিসই, কিন্তু তুমি চর্চা না থাকলে ভুলে যেতে হয়। তাহলে আমরা কিন্তু আসলে পড়বো সিকোয়েন্স, তোমার কি বলে যে আমরা আসলে পড়বো হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন। এটা কিন্তু দেখো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, তুমি এন দিচ্ছ, তুমি কিন্তু একটাই পাচ্ছ, রিয়েল নাম্বার পাচ্ছ। কিন্তু আমাদের এখানে থার্ড ইয়ারের বিষয় হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন, অর্থাৎ তুমি একটা এন দেবা, তুমি এখানে একটা ফাংশন পাবা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আমি সেইটুকু একটু বলে যাই। শুধু দেখো দেখো আমি যদি খেয়াল করো, খুব সহজ। যে ধরো আমি যদি এই যে তুমি যদি এখানে বললে একটা সিকোয়েন্স, এই যে ধরো এন একটা সিকোয়েন্সই, ধরো আমি এই এনটাকে এরকম করে ডিফাইন করলাম, যেখানে ধরো এ এন হচ্ছে তোমার x টু দা পাওয়ার এন, আর এক্সটা হচ্ছে তোমার ধরো এক্সটা হচ্ছে বিলংস টু ধরো আই, আই মানে আমার যে কোনো একটা সেট। তাহলে এখানে দেখো দেখি কি ঘটনা ঘটবে, বলো দেখি। ধরো আমি এখানে একটা বেরিয়ার দিই, এটা হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশনে আসলাম, বলো দেখি এ এন এর মান যদি 1 বসাই কি আসবে বলো? আরে এক্স আই। হ্যাঁ, ধরো এন এর মান 1 বসালাম, এ 1 কি আসবে? এই যে এখানে বসাতে হবে x টু দা পাওয়ার 1, মানে খালি এক্স আসবে না, এক্স। শুধু এক্স আসবে। ধরো এন এর মান যদি 2 বসাই, এ 2, এটা কত আসবে তোমার? এক্স স্কোয়ার আসবে না নাকি? কয়? এর মান যদি ধরো 3 বসাই তাহলে কি আসবে? এক্স কিউ আসবে না নাকি? এই যে এখানে কিন্তু এন এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে ধরো আমি ধরলাম ধরো এই আই এর মান, ধরো আমরা এই আই এর মান বললাম যে একটা ইন্টারভেল দিলাম। ধরো এখানে কিন্তু ডোমেন খুব ইম্পর্টেন্ট, যে তুমি বলছো এগুলো কিন্তু একটা ফাংশন, ধরো এই ফাংশনটার ডোমেন একরকম, এই ফাংশনটার ডোমেন একরকম, তাহলে কিন্তু হবে না। এই এক্স মানে সবাই কিন্তু আই এর মেম্বার। ধরো আমি আই ধরলাম ধরো এরকম করে, যে তোমার 0 অন, এই ইন্টারভেলটা ধরলাম ধরো, ঠিক আছে। আই কে ধরলাম তোমার ধরো 0 1 8, তাহলে A4 ধরো অটোমেটিক A4 আসবে কি তোমার x টু দা পাওয়ার 4। তাহলে এটা তো এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই A1 খেয়াল করে দেখো, সে কিন্তু একটা ফাংশন জেনারেট করছে, এখন কিন্তু একটা রিয়েল নাম্বার দিচ্ছে না। দেখো পুরা এই 0 1 ইন্টারভেলের উপর সে কিন্তু একটা ফাংশন, তোমরা জানো। A2 সে কিন্তু আর একটা ফাংশন, এক্স স্কয়ার একটা ফাংশন, যার ইন্টারভেল হচ্ছে 0 1, সেম ইন্টারভেল হতে হবে, নাহলে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না। A3 সে কিন্তু এক্স কিউব আর একটা ফাংশন তোমার, এই যে 0 1 ইন্টারভেলের উপরে। A4 সে কিন্তু x টু দা পাওয়ার 4, তাহলে এইভাবে চলতেই থাকবে। এটা কি বুঝতে পারছো? দেখো খুবই সহজ জিনিস, কিন্তু খালি মনটাকে ওপেন রাখতে হবে যে আমি বুঝতে চাই, না হলে কিন্তু বুঝতে পারবে না। তুমি যদি বুঝতে না চাও তাহলে কিন্তু কখনো বোঝা যাবে না। ঠিক আছে, এগুলো কিন্তু দেখো একটা ফাংশন হচ্ছে, তোমাকে এই যে এক্স কিন্তু তোমার ধরো এই যে, তাহলে খেয়াল করে দেখো, আমরা দেখে আঁকার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারো। আমি জানি একটু হয়তো বুঝতে পারো নি, দেখি আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো এই ঘটনাটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ধরো
আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি এই ঘটনা। ধরো এইটা এক্স অ্যাক্সিস আমাদের, তোমরা সবাই জানো এটা ওয়াই অ্যাক্সিস। ধরো এই ইন্টারভেলটাতে আমাদের হচ্ছে এটা হচ্ছে 0, ধরো একটু বড় করে নিলাম, এটা হচ্ছে ধরো 1। ঠিক আছে, তুমি তো জানো যে ধরো ওয়াই ইকুয়াল টু এক্স, কিন্তু ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ফাংশন যখন আঁকি, যদি এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস দিছি, এটাকে যদি ওয়াই অ্যাক্সিস বলি, এটাকে যদি এক্স অ্যাক্সিস বলি, হ্যাঁ আমাদের পরিচিত ফাংশন হিসেবে, তাহলে এটা মানে কিন্তু ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এই ফাংশনটার চেহারা কেমন হবে কে বলতে পারবে? বলো দেখি। ওয়াই ইকুয়াল টু এক্স ফাংশন কি হবে? এইটা তো ইন্টারমিডিয়েটের জিনিস, না বলতে পারলে তো তার আমার আর কিছু করার নেই। স্যার মূল বিন্দুগামী। এই যে ধরো মূল বিন্দুগামী এই ফাংশনটা হবে এরকম হবে না চেহারা? এটা এটা হচ্ছে তোমার কি এ অন এর চেহারা এরকম হবে না? এটা কিন্তু এ অন আমাদের, দেখো বুঝতে পারছো কিনা? A1 এর চেহারা। এ অন এর চেহারা। এ টুর চেহারা কেমন হবে কে বলতে পারবে? স্যার প্যারাবোলা। হ্যাঁ, তাহলে তো যেহেতু আমরা খালি পজিটিভ অংশ নিছি, তাই না? আমাদের ডোমেনটা খুব ইম্পর্টেন্ট, ডোমেনটা খালি এই, তাহলে প্যারাবোলা এরকম হতো ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, তাহলে এই পাশটা হবে খালি, তাই না? জি স্যার। অবশ্যই অবশ্যই, কিন্তু যেহেতু এই এক্স এর মান 0 থেকে বড়, 1 এর থেকে ছোট, তাহলে তুমি কিন্তু এই এক্স স্কয়ার কিন্তু ছোট হয় সবসময়, তাই না? 1 এর থেকে ছোট জিনিসের তুমি যদি পাওয়ার বাড়াচ্ছ, তারা কিন্তু ছোট হয়, আরো ছোট হলে মানে কি নিচে হবে। তাহলে এটা ধরো আমার আঁকা তো সুন্দর হবে না, তো মনে করতে হবে এটা কিন্তু ধরো এরকম এরকম হবে, তাই তাই না? অবশ্যই সুন্দর হয়নি আমার, ঠিক আছে, এখানে যে মিশে যাবে। ঠিক আছে, এক্স কিউব আবার কি হবে বলো দেখি? এটা হচ্ছে a2 কিন্তু, আর এটা হচ্ছে এর পরেরটা আবার কিন্তু কি হবে? তার সুন্দর হচ্ছে না আমার, এই যে সব এখানে কিন্তু মিশে যাবে গিয়ে, হ্যাঁ। আর এখানে হচ্ছে তোমার কি হবে? a4 কিন্তু আরো এর নিচে দিয়ে যাবে। আঁকা আমার সুন্দর হলো না, তোমরা আঁকলে ভালো হবে, ঠিক আছে। এটা কিন্তু a2, এর পরেরটা কিন্তু a3, এর পরেরটা তোমার a4। এটা কি বুঝতে পারছো? ধারণাটা বুঝতে হবে তোমার। এখানে কিন্তু এই ধরো অনের বাইরে চলে গেছে, সরি আসলে তো অনের বাইরে যাবে না, অন পর্যন্ত এইগুলো এখান থেকে কি হবে? হ্যাঁ, ধরো আমার এখানে আঁকা আসলে মানে হাতে ইসে আঁকা একটু কঠিন, খুবই কঠিন আর কি। তো তোমরা কল্পনা করতে পারছো অবশ্যই যে ধরো এরকম হবে তোমার, ধরো এরকম, অনেক তো বাইরে যাবে না, হ্যাঁ। ধরো আরো এই যে এরকম হবে, এরকম অনেক বাইরে চলে যাচ্ছে আর কি, এরকম হয়ে যাবে, ধরো ধরে নাও আর কি, হ্যাঁ। এরকম সিকোয়েন্স অফ ফাংশন হবে, নাকি বুঝতে পারোনি? হ্যালো, হ্যালো। বুঝতে হ্যাঁ, পারছি। পারছি স্যার বুঝতে। হ্যাঁ, খুবই সহজ জিনিস, কিন্তু খালি মনটাকে ওপেন রাখতে হবে যে আমি বুঝতে চাই, না হলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে এখানে জাস্ট এই ঘটনা, তাহলে এখানে একটা জিনিস কিন্তু পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ডোমেন খুব ইম্পর্টেন্ট, যে আমি যে সিকোয়েন্সটার যে ফাংশন সবাইকে কিন্তু এই এক সেম ডোমেনের উপর ডিফাইন করব। ধরো এই a1 এর ডোমেন 0 1 আর a2 এর ডোমেন 0 2 বা অন্য কিছু, তাহলে কিন্তু হবে না। এই ফাংশন যে আমরা ডিফাইন করছি যে সিকোয়েন্স অফ ফাংশন, ফাংশন মানেই কিন্তু তার ডোমেন আছে, তাহলে ফাংশনের তোমার ডোমেন গুলো অবশ্যই তোমার সেম হবে। তাহলে আশা করি বুঝতে পারছো, খুব সামান্য জিনিস যে সিকোয়েন্স অফ নাম্বার আর সিকোয়েন্স অফ ফাংশনের কি পার্থক্য। ঠিক আছে, যে সিকোয়েন্স অফ নাম্বার আর সিকোয়েন্স অফ, ধরো আমরা আরেকটা এরকম করে করতে পারি, ধরো আমি আরেকটা দেখাই, তুমি আরো একটু সহজ, এটা ধরো এরকম যদি করে ধরো ডিফাইন করতাম, ধরো যে এ দিয়ে ডিফাইন করতে পারলাম তো কোনো কথা নেই, ধরো আমরা এস দিয়ে যদি ডিফাইন করতাম, ধরো এস এন হচ্ছে একটা সিকোয়েন্স অফ ফাংশন, ঠিক আছে, সরি, এস এন হচ্ছে ধরো একটা সিকোয়েন্স অফ ফাংশন। ধরো এটাকে আমরা এইভাবে ডিফাইন করলাম যে হয় আর যে ধরো এস এন, আসলে এখানে এক্স দেয়া ভালো, কারণ যেহেতু এখানে এক্স দেয়া বেটার। আমি যদি এখানে এক্স দেয়নি, যেহেতু সিকোয়েন্স অফ ফাংশন আসলে এটা কিন্তু ডিপেন্ড করে তোমার এক্স এর উপরে, হ্যাঁ। তাহলে এখানে আসলে সব জায়গা যে এক্স হচ্ছে, এক্সও একটা ফ্যাক্টর আছে, ঠিক আছে। এখানে আসলে যেহেতু এক্সও একটা ফ্যাক্টর, এটা দেয়া বেটার আর কি, যেহেতু ফাংশনের ব্যাপার এ এক্স, ধরো এটা দিলে তোমাদের a2x, মানে এন ও ভ্যারি করবে, তাহলে তোমার ইও ই হচ্ছে, আরে ধরো a3x, হ্যাঁ, ধরো a4x, এক্স তো থাকবে কিন্তু, বুঝতে পারছো?
কারণ এক্স হচ্ছে ডোমেন, ডোমেন যেটা ফিক্সড করছো তার, আর এই ওয়ান গুলো আসছে তোমার এই যে সিকোয়েন্সের এন থেকে, ঠিক আছে। আমরা এখানে এক্স, এখানে আসলে মূলত এখানে যেহেতু সিকোয়েন্স যখন আমরা কল্পনা করবো, আসলে এখানে তোমার আহ ই লেখা ভালো অবশ্যই। আসলে আমি বোঝানোর জন্য প্রথমে বলিনি, যাতে তুমি বুঝতে, এখন আশা করি বুঝতে পারো কেন এক্স লিখছি। তাহলে এখানে আমরা এই যে ধরো এখানে আমরা অবশ্যই যখন সিকোয়েন্স লিখবো তখন কিন্তু অবশ্যই এই যে এস এন অফ এক্স সমান, ধরো আমি যদি এরকম করে দিই, বলো দেখি কি হবে। এই যে এন এক্স এরকম করে দিলাম, ডিফাইন করলাম, কে বলতে পারবে এটা কেমন হবে বলো দেখি। এস অন কেমন হবে, এস অন কেমন হবে? এক্স হবে। এস অন ধরো এই যে খুবই সহজ জিনিস, যে এস অন অফ এক্স, কিন্তু অবশ্যই আমাদের এখানে কিন্তু দেখো বলিনি, এখানে অবশ্যই এক্স হচ্ছে যে ডোমেন যে কোনো আই, আই তুমি ফিক্স করবা পরে, সমস্যা নেই। তাহলে এটা হবে তোমার ধরো এক্স। এস টু কেমন হবে বলো দেখি, এস টু অফ এক্স কত হবে কে বলতে পারবে? 2x এই যে টু এক্স হবে, 2x টু এক্স হবে, খুবই সহজ। আমরা পরিচিত সব জিনিস দিচ্ছি যাতে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো খুব সহজে। এক্স, এস থ্রি অফ এক্স কি হবে তোমার? থ্রি এক্স হবে। এরকম করে ধরো চলতেই থাকবে, কারণ যেহেতু এন তোমার তো অসীম সেট, এরকম করে, ঠিক আছে না? তাহলে আসলে এইটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, যদি ধরো এই আমাদের এই আই কে সেই আগের আই নিলাম, ধরো 0 আর 1 ইন্টারভেল, হ্যাঁ কথার কথা। তাহলে এখন দেখো এখানে তাহলে কি হবে বলো দেখি, এটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, কেমন ঘটনা ঘটবে বলো দেখি। ধরো আমরা বলছি এটাকে, আসলে এটাকে এখন এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার আই আমাদের, তাই না? এইদিকে হচ্ছে আই আর এইদিকে হচ্ছে এস এর, এক্স আমরা এক্স ওয়াই বলি, সমস্যা নেই। এদিকে আসলে এস অফ এক্স, এখন আর ওয়াই বলা যাবে না, এক্স দিলে তুমি একটা এস অফ এক্স বলবো এদিকে, হ্যাঁ, ওয়াই আর নেই আমাদের, হ্যাঁ। তাহলে কেমন হবে এটা বলো দেখি, যদি ধরো এখানে অন নি, এখানে 0 নি, ধরো এইখানে অন, কেমন হবে এটার? এটা অন অন, ঠিক আছে, এইখানে ধরো এখানে অন, আমার একটা কেমন হবে এটার চেহারা? হুম, কে বলবে কেমন হবে এটার চেহারা? হ্যাঁ, হ্যাঁ, আর ফার্স্ট কোয়াড্রেন্টে স্যার হলো অসংখ্য রশ্মি বার হবে 0 বিন্দু থেকে স্যার, এরকম হ্যাঁ, হ্যাঁ, সেগুলোর চেহারা কি সবাই কিন্তু সরল রেখা হবে এখানে, তাই না? লিনিয়ার, সরলরেখা। কিন্তু দেখো লিনিয়ার, তুমি ঢাল খালি চেঞ্জ করছো, y ইকুয়াল টু এম এক্স, তাই না? এম এই যে প্রথমটা হচ্ছে 1, দ্বিতীয়টা হচ্ছে 2, তৃতীয়টা 3, চতুর্থটা 4 হবে, মানে কি বাড়তে থাকবে কিন্তু, তাই না? জি এই যে দেখো, তাহলে ধরো এরকম হবে, ধরো আমরা বিভিন্ন এই যে ধরো এস, এটা কিন্তু তোমার এস অন হবে, তাই না? এটা কিন্তু আমাদের ধরো এস অন, ঠিক আছে। ধরো অন্য কালার দিয়ে এস টু কি হবে এবার, কি উপরে হবে না নিচে হবে বলো তো, কি কে বলতে পারবে? উপরে হবে, S1 এর উপরে ঢাল হ্যাঁ, বেশি। ঢাল বেশি, তাহলে ধরো অনের মান যখন অন, এই দেখো এক্স এর মান যখন অন, তখন এস টু অফ ওয়ান এর মান কিন্তু 2 হয়ে যাবে, তাই না? মানে উপরে চলে যাবে। এখন আমার এখানে আকাশ আসলে মুশকিল, মানে অন আমি অনেক বড় নিছি, ধরো এখানে যদি মনে করি 2, তাই না? হ্যাঁ, আসলে অনেক উপরে 2 হবে, আসলে আমি আঁকতে পারছি না, ধরো এরকম হবে, এখানে চলে যাবে কিন্তু, তাই না? এরকম, তাই না? ধরে নাও আর কি, তাই না নাকি? জি স্যার। এস থ্রি ধরো এরকম হবে, যে এস থ্রি তোমার এক্স এর মান যখন অন, কি হবে 3 হবে না তখন? ধরো এই মূল বিন্দু দিয়ে বের হবে সবাই, কিন্তু ধরো আরো উপরে চলে যাবে, আরো খাড়া হবে, ধরো আমি আঁকতে হয়তো এখানে পারবো না আমার সীমাবদ্ধতার জন্য, এরকম হবে ধরে নাও। অন সোজাসুজি সবাই কিন্তু অন সোজাসুজি আসবে, হ্যাঁ, সবাই কিন্তু তোমার অন সোজাসুজি আসবে অবশ্যই। যে এই যে ধরো এখানে এরকম অন সোজাসুজি আসছে এখানে, এও কিন্তু ধরো এরকম অনেক উপরে গিয়ে অন সোজাসুজি আসবে, তাই না নাকি? বুঝতে পারোনি? ধারণাটা বোঝা খুব ইম্পর্টেন্ট, কনসেপ্ট এরকম ধরো আমি আঁকতে পারিনি ঠিক মতো, অবশ্যই ঠিক আছে। অন সোজাসুজি আসবে কিন্তু, যে এটা কিন্তু এই পর্যন্ত চলে আসবে, এই দাগ পর্যন্ত চলে আসবে আরো খাড়া হয়ে, ঠিক আছে নাকি? হুম, হ্যালো, জি স্যার। অন্যরা তো কথাটা কিছুই বলছো না, মনে হচ্ছে কিছু বুঝছো না নাকি? স্যার হ্যাঁ বলো।
আগের চিত্রে তো মানে সবগুলা রেখাই একটা বিন্দুতে মিলিত হয়েছিল, কিন্তু এখানে তো এখানে কোনো বিন্দু, এই যে এখানে এই বিন্দুতে মিলিত হয়েছে, এটার ক্ষেত্রে এই ডান পাশে মিলিত হবে না। কেন মিলিত হবে না? দেখো, এটা আমি এইভাবে ডিফাইন করছি। তুমি খেয়াল করে দেখো যে S3 এর ক্ষেত্রে এক্স এর মান যদি অন দাও, তখন S3 অফ অন এর মান কত হবে তোমার? এখানে তাকাও, কত হবে? 3 হয়ে যাবে না? 3 হবে স্যার। তা 3 হলে তো প্রথমটা তো অনে মিলবে তোমার। এস অন অফ অন কত হবে? অন হবে না? এটা তোমার অন হবে এই যে। আর S2 অফ অন সে তো 2 তে চলে যাবে। S3 অফ অন সে তো 3 তে চলে যাবে। এই পাশ কোথাও মিলবে না, কিন্তু এই পাশ দেখো মিলবে। যখন তুমি 0 দাও, সবাই কিন্তু 0 হয়ে যাবে। S অন অফ 0 সে কিন্তু 0, এই জন্য এখানে মিলছে। S2 অফ 0 সে কিন্তু তোমার 0। ঠিক আছে, তাহলে আসলে কি আমি এখানে একে চেঞ্জ করছি, এই যে একে তোমার এই এখানে চেঞ্জ করছি। এই যে পাওয়ারে চেঞ্জ করলে তোমার কিন্তু এই সবার ক্ষেত্রে অনের ক্ষেত্রে অনই হতো। এটা তুমি কিভাবে ডিফাইন করছো তার উপর ডিপেন্ড করবে। এই দেখো, এইভাবে যদি ডিফাইন করতাম, এই যদি এক্স এর মান যদি অন থাকতো, অনের যতই পাওয়ার করো না কেন সে কিন্তু অনই হয়। কিন্তু অনকে যদি তুমি কোনো কিছু দিয়ে গুণ করো, এই যে 1 2 3, তখন তো অন আর অন থাকে না, সে তো কি বেড়ে যায় না? এই জন্য এটার ক্ষেত্রে জি মিলিনি। স্যার। আমরা জি স্যার, যেভাবে বুঝতে ডিফাইন পারছি। করছি তার উপরে ডিপেন্ড করছে তোমার। এটা কিন্তু সব এখানে কিন্তু এই যে 3 তে যাবে। এটা তোমার ডিপেন্ডের উপর নির্ভর করে। তুমি অন্যরকম করে করলে অন্যরকম হবে। ঠিক আছে? জি সুন্দর স্যার। সুন্দর প্রশ্ন করছো। এটা কিন্তু আমি এখানে আঁকতে পারিনি, এই কিন্তু এই ধরো এই মাথা পর্যন্ত আসলে এটা ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ধরো এই যে ধরো কোথাও গিয়ে এখানে ধরো এই ওয়ানের সাথে এখানে ধরো এরকম করে মিলবে এই রেখা বরাবর। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই ঘটনা এটা কিন্তু আমার আঁকা হয়নি, আর খুব সুন্দর আঁকা হবে। তোমরা জাস্ট এরকম আঁকলেই বুঝতে পারবে যে এরকম হবে। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু খালি এন এন একটা ব্যাপার না, এই যে তুমি যে কোন ডোমেনের উপর ডিফাইন করছো সেটাও কিন্তু একটা ব্যাপার সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, যেটা কিন্তু তোমার ইসে ছিল না। ওই যে আমরা যখন খালি তোমার সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যখন ডিফাইন করবো, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যখন ডিফাইন করছিলাম, তখন কিন্তু তোমার এইটা কোনো ব্যাপার ছিল না, ডোমেন ফোমেন কোনো ব্যাপার ছিল না। খালি এন কে দিলেই তুমি একটা আউটপুট পাচ্ছিলে, তাই না? কিন্তু এইখানে কিন্তু এই ঘটনাটা তোমার ঘটছে যে এক্সও একটা ফ্যাক্টর। অবশ্যই এই ফাংশন গুলো S1 S2 S3 একটা ফাংশন, এরা সবাই কিন্তু সেম ডোমেনের উপর তোমার ডিফাইন্ড, নাহলে আমরা কোনো কিছুই করতে পারবো না। ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে? আশা করি অবশ্যই বুঝতে পারছো। এখন একটা জিনিস আমি এখানে আর একটা শব্দ বলবো আমি। এখন তোমরা কে জানি বলছিলে এখানেই তোমার পয়েন্ট ওয়াইজ আর ইউনিফর্মের ধারণা আসলে এখানে আসে তোমার। হুম, ঠিক আছে। এখন দেখো একটা মজার জিনিস, ধরো আমি যদি এই সরি আমি তো না, আমরা যদি ধরো এই ডোমেনের উপরে ধরো একটা পয়েন্ট নিই, যে কোনো এই তোমার ডোমেন হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, এর কোনো জায়গায় যদি একটা পয়েন্ট নিই, ধরো এখানে একটা পয়েন্ট নিলাম, খেয়াল করে দেখো, ধরো এটা এমন জায়গা নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম আমরা। কিভাবে ধরো মানুষ এই ধারণাগুলোকে বিল্ড আপ করছে? ধরো আমরা এখানে একটা পয়েন্ট নিলাম তোমার, আরে বাবা এমন এগুলো অনেক, ধর একটা পয়েন্ট নিলাম আমরা এখানে, ঠিক আছে, এটা কি ধর হাফ, এমন জায়গা নিচ্ছি, মাঝখানে নিচ্ছি, যে কোনো পয়েন্ট নিতে পারি। 0 থেকে 1 এর ভিতরে কত পয়েন্ট আছে বলো দেখি? তোমরা তো জানো কাউন্টেবল না অসংখ্য। আনকাউন্টেবল সংখ্যক, তোমরা এটা ফার্স্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারে পড়ছো। ধরো এখানে আমি একটা পয়েন্ট নিলাম হাফ, ঠিক আছে, নিতে পারি কিনা বলো? পারি নিয়ে স্যার। আমরা যদি নিই, খেয়াল করে দেখো যে আসলে এই হাফ একটা পয়েন্ট যদি নিই, এখান থেকে একটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স আমরা তৈরি করতে পারি। তুমি খেয়াল করে দেখো, এক্স কে যদি ফিক্সড করে দাও, ধর এক্স হাফ, এক্স কে যদি তুমি ফিক্সড করে দাও যে এক্স হচ্ছে আমাদের হাফ, তাহলে দেখো একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের ধারণা চলে আসে, বুঝতে পারো? এখানে তুমি যদি দেখো খেয়াল করে যে হাফ যদি আমরা নিই, আমি লিখতেছি এখানে হাফ একটা পয়েন্ট নিলাম, নিয়ে ধরো আমি যদি এরকম একটা ঘটনা ঘটালাম, তাই এ এন, এক্স কে কোনো চেঞ্জ করব না, এক্স হচ্ছে ফিক্স, এক্স হচ্ছে হাফ, আর এন কে খালি চেঞ্জ করব।
খেয়াল করে দেখো এটা কি তোমার একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার তৈরি হয়ে যাবে না, নাকি বুঝতে পারো না? আসলে এটা কি হবে বলো দেখি, যে এ অন হাফ, হাফের জন্য যে এ অন এর ফাংশনাল ভ্যালু, তারপরে ধরো হয়ে যাবে কি আমাদের এ টু হাফ, ঠিক আছে নাকি? আমি একটু এটাকে এদিকে ই করে টানে দিচ্ছি, তাহলে বুঝতে পারো, তিনটে অন্তত লিখতে হবে। এ টু হাফ, ঠিক আছে, তারপরে ধরো এ থ্রি হাফ, এরকম করে চলতেই থাকবে ধরো, ঠিক আছে না? এরকম করে চলতেই থাকবে না, কারণ কি তোমার ফাংশনে তো শেষ নেই, এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন চলতেই থাকবে। তাহলে আসলে তুমি কি পাচ্ছ দেখো খেয়াল করে, যে এইটা কি বলো দেখি, এটা কি আর ফাংশন থাকলো, এটা কি একটা সংখ্যা হয়ে যাবে না তোমার? এ ওয়ান হাফ মানে কি, এ ওয়ান ফাংশনের জন্য যে ফাংশনাল ভ্যালু তোমার, এই খালি এই ভ্যালুটা, এ টু হাফ এই ভ্যালুটা, ধরো এ থ্রি হাফ এই ভ্যালুটা, এ ফোর হাফ এই ভ্যালুটা, এ ফাইভ হাফ এ সিক্স হাফ, এরকম করে চলতেই থাকবে। তাহলে আমরা বলতেছি এটা কিন্তু একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয়ে গেল, নাকি মানো কিনা? এটা মানতে হবে। দেখো তুমি যদি এই এক্স কিন্তু এখানে ফিক্সড না, এই এক্স কিন্তু এই ইন্টারভেলের ভিতরে যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমরা যদি এক্স কে ফিক্সড করে দিই, তাহলে সিকোয়েন্স অফ ফাংশন থেকে কিন্তু আমরা একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার তৈরি করে ফেলতে পারি, নাকি বুঝতে পারোনি? বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। খুবই সুন্দর একটা ধারণা, কিন্তু এই জন্য পয়েন্ট ওয়াইজ আর ইউনিফর্মের ধারণা এখানে আছে, কিন্তু এমনি সিকোয়েন্সে নেই। অর্থাৎ আমরা যদি খেয়াল করে পয়েন্টকে যদি চেঞ্জ করি, ধরো এই নতুন একটা সিকোয়েন্স অফ, তুমি যদি এখানে ধরো অন দাও, কথার কথা দেখি কে বলতে পারবে, আমরা যদি এক্স এর মান হাফ না দিয়ে অন দিই, ওই সিকোয়েন্সটা কি হবে বলো দেখি, এই এ ওয়ান এর জন্য কে বলতে পারবে? যে আমরা বললাম যে এক্স সমান সমান ধরো অন, ধরো আমরা বললাম যে অন্য কালি দিয়ে লিখি একটু, যে এক্স সমান সমান ধরো অন, তাহলে এই সিকোয়েন্সটার চেহারা কেমন হবে কে বলতে পারবে? যে এ অন অন, এ টু, সরি এ এন দিয়ে ফেলছি, এ অন অন, এ অন অন, এ টু অন, এ থ্রি অন, এরকম করে চলতেই থাকবে, তাই না? নাকি? জি স্যার। এখন আমার প্রশ্ন হচ্ছে এই সিকোয়েন্সটার চেহারা কেমন হবে বলো? স্যার এটা অসিলেটরি সিকোয়েন্স হবে। হ্যাঁ ভালো করে বলো, আস্তে একটু চিন্তা করে অসিলেটরি বলো। সিকোয়েন্স 1 1 1 1 1 রিপিট। অক্সিলেট তো করতেছে না, সবই তো ওয়ান ওয়ান হচ্ছে, কনস্ট্যান্ট সিকোয়েন্স হবে। কনস্ট্যান্ট। এই দেখো, কারণ কি আমরা ফাংশনকে এমন করে ডিফাইন করছি, তোমার এই এক্স কে যদি ফিক্সড অন রাখো, তাহলে আসলে কি হবে, অন টু দা পাওয়ার এন, তাই না? যে অন টু দা, এখানে সরি এখানে কিন্তু এক্স দিতে হতো, এই যে এখানে কিন্তু এক্স আছে, নাহলে কিন্তু মিনিংফুল না। এখানে এখানে অবশ্যই এক্স, এখানে অবশ্যই কিন্তু এক্স আছে, ধরো এই যে এই যে এক্স, তাহলে এটা কিন্তু খেয়াল করে একটু দেখো কি হবে, তাহলে এক্স কিন্তু ফিক্সড অন, তাহলে অন টু দা পাওয়ার এন, তাহলে আসলে তুমি এন এর মান যাই করো না কেন সবসময় ওয়ান ওয়ান ওয়ান, কনস্ট্যান্ট সিকোয়েন্স পাবো কিন্তু। কনস্ট্যান্ট হ্যাঁ, কনস্ট্যান্ট সিকোয়েন্স এরকম করে চলতেই থাকবে সারা জীবন, এই তাই না? আর উপরেরটা কি হতো কে বলতে পারবে? উপরেরটা আমি লিখিনি, উপরেরটা কি হতো বলো দেখি, হাফ যদি দিতাম। হাফ 1/4 1 এভাবে করে চলতে হ্যাঁ থাকতো। এইভাবে চলতেই থাকতো, দেখো কিন্তু যে ধরো এটার কিন্তু চেহারা এরকম হতো, ধরো এটার চেহারা হতো, তো প্রথমে কি হতো, হাফ, এন এর মান যদি ওয়ান হতো, তাই না, হাফ হতো না নাকি? জি স্যার। হাফ। তারপর ওয়ান এর মান টু হতো, 1/2 স্কোয়ার হতো বোধহয়, তাই না? তারপরে ধরো কি হতো, 1/2 কিউব হতো, ঠিক আছে নাকি? না বুঝতে পারোনি? হুম, ঠিক আছে না? এই যে দেখো এদিকে তাকাও, এখানে এই যে তুমি তো এন এক্স কে তো ফিক্সড করে দিছো, এক্স দিছো হাফ, হাফ টু দা পাওয়ার এন, তাহলে এন এর মান অন যদি হয় হাফ, এন এর মান টু হলে কি হবে, 1/2 স্কোয়ার, এন এর মান থ্রি হবে কি 1/2 কিউব, তাই না? জি স্যার। তাহলে আসলে কি দেখা যাচ্ছে, তোমার সিকোয়েন্স অফ ফাংশনে তুমি যদি এক্স কে ফিক্সড করে দাও,
তাহলে কিন্তু সে একটা সিকোয়েন্স, আসলে আসলে আমরা এখন দেখো গ্রাফিক্যালি দেখতে পারি, আসলে তুমি হাফকে ফিক্সড করে দিছো, তার মানে কি এই হাফ বরাবর তুমি কিন্তু হাফ বরাবর তুমি আসলে এরকম যদি একটা রেখা আঁকো, ধরো একটা হাফ বরাবর একটা রেখা আঁকো প্যারালাল টু তোমার ওয়াই অ্যাক্সিস, ধরো এই যে ধরো হাফ বরাবর একটা আমার আঁকা এই যে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে এই রেখাটা এই এখানে যে অসংখ্য ফাংশন আছে সেই ফাংশনকে যেখানে যেখানে কাট করছে, তাই না, তাই না, সেইগুলোই কিন্তু তোমার এই এই সিকোয়েন্স তৈরি করছে। এই ধর এখানে প্রথমটাকে এটাকে কিন্তু হাফে কাট করছে, এটাকে 1/2 স্কয়ারে কাট করছে, সেই 1/2 স্কয়ার, এটাকে 1/2 কিউবে কাট করছে, এটাকে 1/2 কাট করবে, এরপরে এটাকে 1/2 কাট করবে, ঠিক আছে। আর এখানে যেহেতু আমার হয়নি, অনের বাইরে বের হয়ে গেছে, আসলে তো অনের বাইরে বের হবে না, এখানে দেখো যে অন বিন্দুতে সব ফাংশনের ফাংশনাল ভ্যালু কিন্তু তোমার অন, তাই না, অন বিন্দুতে আমার এখানে আঁকা হয়নি, আমি বলছিলাম এটা বাইরে চলে গেছে, আসলে বাইরে যাবে না, ধরো এরকম হবে যে এরকম, সরি, ধরো এটাকে বলে তো, এটার খুব বিখ্যাত নাম আছে একটা, এটা দিয়ে ভীষণ নতুন একটা জগৎ তৈরি হয়েছে, পয়েন্ট ইভালুয়েশন বলে এটাকে। আমি এই গ্রাফটা আঁকা ঠিক হয়নি আমার, অবশ্যই তোমার এইখানে আসে এই দাগটা আগে দিয়ে নিতে হবে, সরি, এইটাকে খালি একটারে আমি চেঞ্জ করে দিই খালি, তাহলেই হবে যে ধরো এইখানে আসে তোমার, ধরো এখানে নিচেই যাবে না, কিন্তু এখানে আসে এইখান দিয়ে লাভ দিয়ে এখানে চলে যাবে আর কি, এরকম হবে, এর এই পাশে যাবে না অবশ্যই, সরি। হ্যাঁ, তাহলে কিন্তু দেখো, তাহলে তুমি এখানে যদি একটা পয়েন্ট নাও, সেই এই তাহলে পয়েন্ট ইভালুয়েশন বলে এটাকে, এই পয়েন্টে, ঠিক আছে নাকি ঠিক নেই? অবশ্যই ঠিক থাকার কথা, খুব সহজ জিনিস, পৃথিবীতে এর থেকে সহজ জিনিস কিছু নেই আর কি। হ্যাঁ, তুমি যদি একটু চিন্তা করো, নাকি বুঝতে পারোনি এখনো? স্যার বলো। এই 0 বিন্দুতে আর 1 বিন্দুতে স্যার হ্যাঁ হ্যাঁ, এই সিকোয়েন্স অফ ফাংশনটা স্যার হলো আপনার কনস্ট্যান্ট সিকোয়েন্স সৃষ্টি করবে। না না, তুমি এটা সবসময় তো করবে না, এর জন্য করবে, তুমি এইভাবে যদি ডিফাইন করো, এর জন্য করবে, এই পরেরটার জন্য জিরোতে করছে, কিন্তু এটাতে তো করিনি, তোমার এই অনে তো করিনি। না স্যার, বলছে প্রান্ত বিন্দুতে, যে স্যার আপনি যে 1 এর জন্য নিলেন, হ্যাঁ, এই ফাংশনের জন্য জিরো আর ওয়ান এর বিন্দুতে এই ফাংশন এইভাবে যদি ডিফাইন করি, কনস্ট্যান্ট সিকোয়েন্স তৈরি করবে, হ্যাঁ, অন্য কোথাও কিন্তু করবে না। আর স্যার 0 থেকে 1 ইন্টারভালের মধ্যে স্যার বিভিন্ন ধরনের রিয়াল সিকোয়েন্স তৈরি হবে। বিভিন্ন অসংখ্য রিয়াল সিকোয়েন্স তৈরি হবে, তুমি যদি এক্স কে ফিক্সড করে দাও, এক্স কে ফিক্স করে দিলে, ফিক্সড এক্স এর জন্য, তাহলে আসলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তাহলে আসলে কিন্তু কি তোমাকে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার সাহায্যে তুমি কিন্তু সিকোয়েন্স অফ ফাংশনকে ব্যাখ্যা করতে পারবে। আসলে সিকোয়েন্স অফ ফাংশনের ভিতরে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার ঢুকে আছে, তাই না, আমরা যদি ডোমেনের কে ফিক্সড করি, ডোমেনের একটা পয়েন্টকে ফিক্সড করি, তাহলে কিন্তু সে তোমার সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার তৈরি করে ফেলতেছে অটোমেটিক, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো কিন্তু, অবশ্যই আমার ধারণা অলমোস্ট সবকিছু বুঝতে পারছো, নিজের আর একবার একটু দেখলে বুঝতে পারবা। কি কারো প্রশ্ন নেই? ইমরান, কি বুঝতে পারতেছো নাকি না? জি স্যার, বুঝছি স্যার। তাহলে এখানে এই যে আমি তোমাদের আগে যখন পড়াইছিলাম পয়েন্ট ওয়াইজ আর ইউনিফর্মের কথা বলিনি, আমি ইচ্ছা করেই বলিনি, আর খালি খালি বললেই তুমি বুঝতে পারবা না। হ্যাঁ, এইটা কিন্তু পয়েন্ট ওয়াইজ ইউনিফর্ম কন্টিনিউটি আছে, পয়েন্ট ওয়াইজ কন্টিনিউটি আছে তোমার, হ্যাঁ, কিন্তু আসলে এইখান থেকে ধারণাটা আসছে মানুষের মাথায়। কারো প্রশ্ন আছে আর কারো? তাহলে আমরা কি দেখলাম, তাহলে এখন আমাদের ধরো কনভার্জেন্সের ধারণা জানতে হবে। তাহলে এখানে কিন্তু একটা শব্দ আছে যে পয়েন্ট ইভালুয়েশন, তুমি যদি এই ডোমেনের একটা পয়েন্টকে ফিক্সড করে দাও, তাহলে সে ধরো সেই বিন্দু দিয়ে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যদি আঁকো, তারা কিন্তু ধরো এই যে যেখানে যেখানে ওই সিকোয়েন্স অফ ফাংশনকে কাট করবে, তারা কিন্তু তোমার একটা ই করে দেবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার আমরা তো হ্যাঁ। সবগুলো একই ডোমেনের উপর ডিফাইন করছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার যদি আমরা ভিন্ন ভিন্ন ডোমেনের উপর ডিফাইন করি, তাহলে মিনিংলেস, ভিন্ন ডোমেনের উপর ডিফাইন করলে সিকোয়েন্স মিনিংলেস, অফ রিয়াল নাম্বার সৃষ্টি হবে না তার মানে। কিছুই হবে না, এই জন্য মিনিংলেস তোমার। আচ্ছা, হ্যাঁ, মিনিংলেস একেবারে, কারণ ধরো এস ধরো A1 থাকবে, কিন্তু A2 তো এই হাফের জন্য নাও থাকতে পারে, তাই না। এই হাফের জন্য ধরো হাফ যদি একটা ডোমেনের ভিতর না থাকে আর একটা ডোমেনের ভিতর যদি তোমার থাকে, তাহলে কি এই হাফের জন্য ধরো A1 তৈরি হলো, কিন্তু A2 তো নাও থাকতে পারে, তাহলে তো হবে না, তাহলে তো এটার ফাংশন একটা হবে না যে
ডোমেন হচ্ছে তোমার সেট অফ ন্যাচারাল নাম্বার, হবে? না, হবে না স্যার। তাহলে এই জন্য মিনিংলেস। এই জন্য ম্যাথমেটিক্স এর ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট। তুমি কি ডিফাইন করছো? এই যে তুমি যে বলো ধরো আমরা জানি সবাই 2 1 থেকে বড়, তাই না? তুমি এটাকে কখনোই আর ভুল করতে পারবে না, কন্ট্রাডিকশন হয়ে যাবে যদি 1 2 এর থেকে বড় হয়ে যায়, তাই না? মানে আমরা ডেফিনেশন ধরে নিচ্ছি যে 2 1 থেকে বড়। তাহলে এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, সেম ডোমেন খুব ইম্পর্টেন্ট তোমার। হ্যাঁ, ঠিক আছে নাকি? বুঝতে পারোনি? জি স্যার। তাহলে এখন আমরা ধরো আরেকটা কথা এখন তাহলে আমরা বলতে পাচ্ছি কিছুটা। এখনো দেখো, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করা ইম্পর্টেন্ট আসলে। ধরো তুমি প্রশ্ন করা মানে অন্যকে হেল্প করা। আচ্ছা, তুমি এমন একটা প্রশ্ন করলে অন্য বুঝতেছে না, ওরও কাজ হলো। তাহলে এখন আমরা যদি বলি ধরো এটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ, আমরা ধরো এস এন দিয়ে বলি বা এফ এন দিয়ে বলতে পারি, কোনো সমস্যা নেই। ধরো এস এন অফ এক্স, ঠিক আছে? এটা হচ্ছে এস এন অফ এক্স। তোমাকে অবশ্যই কিন্তু বলতে হবে এখন এইটা খুব ইম্পর্টেন্ট। এন তো একটা ব্যাপার আছেই, ধরো এন এন একটা ব্যাপার, এক্স ও একটা ব্যাপার, তাই না? তোমাকে প্রথমে ধরো এন বলতে হবে এরকম, এন অবশ্যই এটা এন বলা লাগে, এন না বললে আমরা বুঝি যে এন এরকম। ধরো এই, হ্যাঁ, আর একটা বলতে হবে তোমাকে এক্স এর কথা কিন্তু অবশ্যই বলতে হবে। ও অনেক এই পাশে লিখছি, সরি। এই এক্স এর কথা কিন্তু তোমাকে অবশ্যই বলতে হবে। এক্স হচ্ছে ধরো একটা ডোমেন, এই এক্স হচ্ছে ধরো আই, আই যা কিছু হোক আমাদের সেম আই। আই আমরা সবাই ছোটখাটো নেবো, নাহলে এর এক্সপ্লেন করা, ব্যাখ্যা করা খুব কঠিন। এই এক্স হচ্ছে ধরো আই। তাহলে আমরা যদি ধরো, আমরা যদি এখানে তোমাদের আমি যেটা বোঝাতে চাই, আমি যদি ধরি লেট, ধরো আমরা ধরলাম এক্স নট, যে কোনো একটা ফিক্সড, কিন্তু এক্স নট ইন আই এটা হচ্ছে ফিক্সড। তাহলে এইটা কি হবে? ধরো এস এন অফ এক্স নট, এটা কিন্তু তোমার সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয়ে যাবে, তাই না? জি স্যার। এটা আমি বোঝাতে চাচ্ছি, এটা কিন্তু তোমাদের সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, তাই না? আশা করি বুঝতে পারার কথা, কারণ আমরা ওই যে এতক্ষণ যা দেখালাম তাই। উপরেরটা এটা কিন্তু তোমার সিকোয়েন্স অফ ফাংশন, এটা কিন্তু সিকোয়েন্স অফ ফাংশন তোমার। কিন্তু তুমি যদি এই কোনো একটা আই এর কোনো একটা ফিক্সড পয়েন্ট নাও, এক্স নট ইন আই, সেটা হচ্ছে ফিক্সড। সেটা হতে পারে যে অন, হাফ, যদি তুমি 0 আর 1 ইন্টারভ্যাল নাও, এক্স নট যদি ফিক্সড হয়, তাহলে এস এন অফ এক্স নট এটা কিন্তু সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। কিন্তু এটা কিন্তু তোমার এখানে বোধহয় লিখতে হতো, এটা হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন। তোমরা হয়তো পরে অনেকের মনে থাকবে না। এটা কিন্তু তোমার আমি লিখিনি, এখানে ছোট করে লিখে দিই, সরি। এটা হচ্ছে তোমার সিকোয়েন্স অফ ফাংশন। সিকোয়েন্স, পরে যারা ভিডিও দেখবে, সিকোয়েন্স অফ ফাংশনস, এটা কিন্তু সিকোয়েন্স অফ ফাংশন। সরি, আমার বোর্ডের অনেক এই পাশে লেখা হয়েছে, সমস্যা নেই। এটা কিন্তু তোমার সিকোয়েন্স অফ ফাংশন, যেখানে তোমাকে অবশ্যই এন তো 1 2 3 আর এক্স কে বলতে হবে যে একটা ডোমেন। এটা হচ্ছে তোমার, আমরা স্বাভাবিক সাবসেট অফ রিয়েল নাম্বার নিই, 0 1 ইন্টারভেল বলো, সমস্যা নেই। কিন্তু এক্স নট আই এর একে যদি আমরা ফিক্সড করে দিই, তাহলে কিন্তু এটা হচ্ছে তোমার সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এইটুকু কি কারো বুঝতে সমস্যা আছে? যে কেমন করে তোমার, তুমি ইকে যদি ফিক্সড করে দাও, তাহলে এটা কি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। আসলে কি, ফর ইচ এক্স নট ইন আই, অথবা ফর ইচ এক্স নট ইন আই, প্রত্যেকটা এক্স নট এর জন্য, আই এর ভিতরে যত পয়েন্ট আছে প্রত্যেকটার জন্য কিন্তু আমরা একটা নতুন সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার তৈরি করতে পারবো, তাই না? নাকি? হ্যালো, জি স্যার। জি স্যার। এক্স নট কত আমি তো বলিনি। ধর এক্স নট ওখানে যেমন বলছিলাম, হাফ নিলে একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয়, অন নিলে হয়, পয়েন্ট অন নিলে হবে না, পয়েন্ট টু নিলে হবে না? হবে স্যার, না না, হবে। আসলে প্রত্যেকটা ইচ এক্স নট ইন আই, আসলে লেট ধরা মানে কিন্তু আরবিটারি, ফিক্সড বাট আরবিটারি। এক্স নট ইন আই এটাকে বলে ফিক্সড বাট আরবিটারি। তুমি যে কোনোটা নিতে পারো, কিন্তু নেওয়ার পরে ফিক্সড করতে হবে, চেঞ্জ করতে পারবা না। তাহলে সে কিন্তু এই জন্য এই শব্দটা লেখে লেট, এখানে আরো সুন্দর লিখতে হতো, লেট এক্স নট ইন আই ফিক্সড বাট আরবিটারি। যে তুমি
এই আই এর ভিতরে যে কোনোটাকে চুজ করতে পারো, কিন্তু সেটা ফিক্সড, তুমি আর ক্যালকুলেশনের ভিতরে চেঞ্জ করতে পারবো না কোনো। একেবারে পুরো এক্স নট দিয়ে হিসাব করে একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার পাবা। তারপর আবার চেঞ্জ করতে পারো, ধরো এক্স নট এর মান হাফ করে তুমি একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, ধরো এক্স নট এর মান ধরো কি বলবো যে 0.3, যে কোনোটা নিছো, কিন্তু তারপর ফিক্সড করছো, নিয়ে ফিক্সড করছো, আরবিটারি বাট ফিক্সড। হ্যাঁ, যেভাবে এইভাবে বলে ফিক্সড বাট আরবিটারি বাট ফিক্সড। তাহলে এস এন অফ ধরো 0.3, তাহলে আর একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার পাবা তুমি। আশা করি বুঝতে পারছো, তাই না? নাকি না আশা করতে পারি না বুঝতে পারোনি? কি রমা দাস সাহেব, এর কি খবর, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, নিজেকে একটু পড়তে হবে কিন্তু, নাহলে বুঝতে পারবো না। নাকি না, নিজেকে না পড়লে বুঝতে পারবা, নিজে না পড়লে না স্যার, পড়তে হবে। একটু পড়তে হবে। আমি তোমাদের সামান্য একটু হেল্প করতে পারি, মানে বোঝার জন্য, যে তোমার কি বলে যে নিউরনে একটু আঘাত করতে পারি খালি, খুব সামান্য একটু কম্পন তৈরি করে দিতে পারি, কিন্তু বাকি কম্পন তোমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু হবে না। সমস্যা হচ্ছে তুমি যদি মজা পাও তাহলে পড়বা, মজা না পেলে কিন্তু পড়বা না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বিশাল একটা ফিলোসফি তোমার। মানুষ সেই কাজই করে যে কাজে সে মজা পায়। হ্যাঁ, সেটা ভালো কাজ হোক খারাপ কাজ হোক, কঠিন কাজ হোক সহজ কাজ হোক, এটা হচ্ছে ইম্পর্টেন্ট দর্শন। তোমাকে মজা পাওয়ার চেষ্টা করতে হবে। যাই হোক, আমরা তাহলে এখন এই যে, তাহলে আমরা এখন ধরো আমরা এখন এখানে দাঁড়িয়ে একটা কনভার্জেন্সে, আমরা জানি যে সিকোয়েন্স মানেই কিন্তু তার কনভার্জেন্সের তোমার ধারণা আছে। এখন এই কনভার্জেন্সের ধারণা তোমাকে দিতে হলে, দেখ আমরা অন্তত আজকে এই কনভার্জেন্সের ধারণা দিলে আগামী দিন আমরা একেবারে সিকোয়েন্স অফ ফাংশন শুরু করতে পারবো। তাহলে তুমি অটোমেটিক বুঝতে পারছো যে কনভার্জেন্সের ধারণা জানার জন্য তোমার রিয়েল সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের কনভার্জেন্সের ধারণা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজকে ধরো রিয়েল নাম্বারের সিকোয়েন্স কিভাবে কনভার্স করে সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা এই ধারণাটাকে আমরা নিয়ে চলে যেতে পারবো তোমার সিকোয়েন্স অফ ফাংশনে। কারণ আমরা দেখলাম যে সিকোয়েন্স অফ ফাংশন মানে সেখান থেকে আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার তৈরি করতে পারি। এই যে বলা হয় যে অ্যানালাইসিসে, মানে কি বলে, সন্দেহতীত ভাবে, মানে তর্কযোগ্য ভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট ডেফিনেশন হচ্ছে এই কনভার্জেন্সের ধারণা। হ্যাঁ, আর্গুয়েবলি বলে, বিভিন্ন বইয়ে লেখে যায়, বা আনডাউটেডলি মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেশন হচ্ছে কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ধরো কনভার্জেন্স, আমি ধরো বোর্ডের অসুবিধা নেই, তোমাদের তো দেখতে সমস্যা হয় না বোর্ড, তোমরা তো আমি যেমন করে করি সেরকম করেই তো বোর্ড দেখা যায় তোমাদের, তাই না? স্যার দেখা যায়। এই বোর্ড বলছি না, ভিডিও যখন দেখো তখন। স্যার দেখা যায়। হ্যাঁ, কনভার্জেন্স অফ সিকোয়েন্স, আমরা কি বললাম, এটাকে বলা হয় যে আর্গুয়েবলি মোস্ট ইম্পর্টেন্ট। এখন তুমি যদি এটা ম্যাথমেটিক্সে পড়ে যদি তুমি বুঝতে না পারো, তাহলে আসলে সত্যি কথা তোমার সারা জীবন একটা ব্যর্থতা। যে এই যে ইসের কনভার্জেন্স অফ সিকোয়েন্সেস, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারই আমরা বলি, নাহলে কিন্তু হবে না। রিয়েল নাম্বার না বুঝতে পারলে তুমি কিন্তু বুঝতে পারবে না। আরে কনভার্জেন্স অফ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, কোনো সমস্যা নেই, এটা বুঝতে পারলে আমরা এখানে তোমার এপসাইলনের ধারণা আছে, খুব ইম্পর্টেন্ট। ধরো আমরা বলতেছি ধরো an একটা সিকোয়েন্স, এটা কিন্তু সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, ঠিক আছে? তাহলে n 1 থেকে এই যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, এটা কিন্তু সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের সিকোয়েন্স। তাহলে আমরা এখন বলতেছি যে এরকম নোটেশন আমরা দিই, এটাকে বলে যে এরকম আমরা বলি যে an কনভার্স করবে ধরো a তে, এও কিন্তু আরেকটা রিয়েল নাম্বার, n কনভার্স করবে a তে অ্যাজ ধরো এরকম হচ্ছে কনভার্জেন্টের নোটেশন ইনফিনিটি। অথবা আমরা এইভাবেও দিই যে তোমার কখন করবে কনভার্স, অথবা ধরো এরকম করেও লেখে, তোমরা জানো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an ইকুয়াল টু a, এটাও দুটোই কিন্তু এই
হ্যাঁ, এটা তো জানো তোমরা অবশ্যই, অবশ্যই আমার থেকে ভালো জানো আশা করি এটা, যে এ এন কনভার্স করবে এ তে, এটা বলে কনভার্জেন্স। এ এন হচ্ছে একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, সে আর একটা রিয়েল নাম্বার এ তে কনভার্স করবে কখন, কে বলতে পারবে, জানো কেউ? অথবা এই যে এই দুই ভাবে আমরা লিখতে পারি। হুম, কে বলতে পারবে কখন কনভার্স করবে ধরো? হুম, ধরো এটা কখন ইমপ্লাই করবে তোমার, এটা কিন্তু বোথ ইমপ্লাইজ, আমি সংক্ষেপে লিখছি যে বোথ ইমপ্লাইজ তোমার। কনভার্স করলে এটা সত্য হয়, এটা সত্য হলেও কনভার্স করে। ইফ অ্যান্ড অনলি, আসলে ম্যাথমেটিক্সের সব ডেফিনেশন কিন্তু অলমোস্ট সব ডেফিনেশন ইফ অ্যান্ড অনলি, কিন্তু কিন্তু কখনো ইফ অ্যান্ড অনলি ডেফিনেশনে লেখে না। কে বলতে পারবে কখন কনভার্স করবে? হ্যাঁ, কে বলবে? রমা দাস বলবা নাকি? দেখ অসুবিধা নেই, আমি ধরে নিলাম এটা তোমরা সবাই জানো, বলছো না আর কি। হ্যাঁ, ঠিক আছে, কখন কনভার্স করবে বলো দেখি। এটাকে আমরা বলি হচ্ছে ফর, তোমরা তো নোটেশনের সাথে সবাই পরিচিত, যে ফর অল, আমি একবার ধরো ফর এভরি, যে ফর অল, এখানে বলছে খুবই ইম্পর্টেন্ট, যে ফর অল বা ফর এভরি, ফর অল পজিটিভ, যে দেয়ার এক্সিস্ট, এটা কিন্তু ফর অল এর নোটেশন আমরা দিতে পারি, দিলাম না, এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার, কিন্তু n, এটা কিন্তু পজিটিভ ইন্টিজার n, n আগে কিন্তু তুমি এপসাইলন নিস, তারপরে n পাচ্ছ, তাহলে n ডিপেন্ড করবে এপসাইলনের উপরে। এই অর্ডার কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগে কিন্তু n নাও নি, আগে এপসিলন তারপর n পাইছো, তাহলে এই n ডিপেন্ড করবে এপসিলনের উপরে। ধরো n ডিপেন্ডস অন এপসিলন, এরকম n, এর অর্থ কি, এরকম n ইকুয়াল টু n ব্র্যাকেট দিয়ে এপসাইলন লেখার অর্থ হচ্ছে এই যে n হচ্ছে ডিপেন্ড করে তোমার এপসিলনের উপরে, মানে n ইজ এই যে, ঠিক আছে, n, এটা কিন্তু অ্যানালাইসিসে মিনিং এতে এরকম করে যদি লিখি n এরকম ব্র্যাকেট এপসিলন লেখার অর্থ হচ্ছে n ডিপেন্ডস অন এপসিলন, যেহেতু আগে তুমি এপসিলন নিছো, বলছো ফর এভরি এপসিলন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার n, হ্যাঁ, যে সাচ দ্যাট, ধরো সাচ দ্যাট, বলতেছে যে ফর অল, ধরো এরকম যে ফর অল দিয়েই আমরা লিখি যে ফর অল n গ্রেটার দেন n, যদি তোমার ইমপ্লাইজ করে an মাইনাস a লেস দেন এপসিলন, আমি এখানে সব ই লিখলাম, অনেক বই ফর অল লেখে না এখানে, সাজ দ্যাট n গ্রেটার দেন n ইমপ্লাইজ দিস। সময় তো প্রায় শেষের পথে, অসুবিধা নেই, 5-10 মিনিট বেশি নিতে হবে, এটাই একদম। দেখো এটা হচ্ছে তোমার একটা সিকোয়েন্স কনভার্জের কনসেপ্ট, তোমার বলতেছে যে যে কোনো পজিটিভ এপসাইলন, যা যা তুমি চুজ করো না কোনো সমস্যা নেই, যত ছোট চুজ করো না কেন, যা তোমার মন চায় যদি চুজ করো না কেন, কিন্তু শর্ত হচ্ছে পজিটিভ হতে হবে, ফর অল পজিটিভ এপসিলন, আগে কিন্তু তুমি এপসিলন নিচ্ছ, এটা হচ্ছে অর্ডার খুব ইম্পর্টেন্ট, আগে এপসিলন, ফর অল পজিটিভ এপসিলন, তুমি যদি দেয়ার এক্সিস্ট অ্যান এন পজিটিভ ইন্টিজার, ও সরি এখানে আমি পজিটিভ ইন্টিজার তো লিখিনি, আমি তো লিখতে লিখবো না এখানে, অবশ্যই তোমার পজিটিভ মানে এই যে বিলংস টু অবশ্যই এন বলতে হবে তোমার, আমি মুখে খালি বলছিলাম পজিটিভ ইন্টিজার এন, এই এন এর মেম্বার মানে অটোমেটিক তোমার পজিটিভ হয়ে গেল, পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার হয়ে গেল, অবশ্যই দেয়ার এক্সিস্ট পজিটিভ ইন্টিজার এন, লিখিনি যে এই যে এন, এই যে সাজ দ্যাট ফর অল এন গ্রেটার দেন এন, যদি তোমার এটা ইমপ্লাইজ করে যে এন থেকে এর তোমার ডিস্টেন্সটা এপসিলন থেকে ছোট হয়, বলো দেখি এই এনটা কি, বলো দেখি এই এনটা কি বলো দেখি,
সিকোয়েন্সের এন। এই এন কিন্তু সিকোয়েন্সের এন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই এন এর মান কিন্তু 1 2 3 সিকোয়েন্সের এন, কিন্তু এও তোমার এ কিন্তু সিকোয়েন্সের এন। ঠিক আছে, তা বলতেছে তুমি যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য আর একটা পজিটিভ ইন্টিজার এন পাবা, সে যে এনটা ডিপেন্ড করবে এপসিলনের উপরে, যে সাচ দ্যাট যে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এন অ্যাবসলিউট ভ্যালু অফ এন মাইনাস এ লেস দ্যান তোমার এপসিলন। যদি হয় তাহলে তো আমরা বলবো যে এই এন সিকোয়েন্সটা তোমার এ তে কনভার্স করবে, আর এটা না হলে তোমার কনভার্স করবে না, সেটা আমি পরে বলতেছি। আসলে কি হচ্ছে দেখো, তুমি যে আমি এখন এমনি তোমার বোঝা, তুমি যে কোনো এপসাইলন নাও না কেন তার জন্য সিকোয়েন্সের একটা টার্ম পাবা বা একটা পয়েন্ট পাবা। ঠিক আছে, দেখো সিকোয়েন্সের একটা ই পাবা, তুমি যে কোনো এপসাইলন নাও না কেন তার জন্য সরি একটা পজিটিভ ইন্টিজার এন পাবা। যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য তুমি একটা পজিটিভ ইন্টিজার এন পাবা। এই যে দেখো, যার পর থেকে এই এন কিন্তু সিকোয়েন্সের এন, যে এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মের ডিসটেন্স এ থেকে এপসাইলনের থেকে ছোট, ডিসটেন্সের অ্যাবসলিউট ভ্যালু তোমার এপসাইলন থেকে ছোট। বুঝতে পারোনি আশা করি, সবাই বোঝা কঠিন। এর ফর ইজ পজিটিভ এপসাইলন আমরা একটা পজিটিভ ইন্টিজার এন পাবো, যার পর থেকে ওই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মের ডিসটেন্স এর অ্যাবসলিউট ভ্যালু এ থেকে এপসাইলনের থেকে ছোট। যদি তুমি পাও এরকম তাহলে বলবা যে কনভার্স করছে, না হলে কিন্তু বলতে পারবে না। এইখানে কিন্তু মূল পয়েন্ট তোমার এই যে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যে তুমি এপসাইলন যাই নাও না কেন একটা পজিটিভ ইন্টিজার পাবা, সেই পজিটিভ ইন্টিজারের পর থেকে এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম বা প্রত্যেকটা পয়েন্ট এর ডিসটেন্সের অ্যাবসলিউট ভ্যালু এ থেকে লেস দ্যান এপসিলন হবে। এইখানে কিন্তু মূল কারসাজি, এই যে এন পাইছো সেই এন কিন্তু কি এই এন যদি এই এন এর থেকে বড় হয়, ধরো আমরা জানি না যে একটা এপসাইলন ধরো পেলাম আমরা, কোনো একটা এপসাইলন নিছি, তার জন্য ধরো এই এন এর মান পেলাম ধরো 10, কথার কথা এই এন এর মান পেলাম 10 কোনো কারণে, তাহলে কি হবে বলো দেখি, এন গ্রেটার দেন কত হবে এটা? আরে এই এন এর মান 10 পাইছো তোমরা, চলে গেছো নাকি সবাই নাচো? এই এন এর মান কত পাইছো তুমি? 10 থেকে বড় হবে বাকি টার্ম গুলো। এই যে 10 থেকে বড় হবে, মানে বাকি টার্ম গুলো 10 থেকে বড় কত টার্ম আছে এই সিকোয়েন্সে বলো দেখি? স্যার ইনফাইনাইট সংখ্যক হতে পারে। ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে, মানে 10, এটা যদি 10 দিই এন এর মান 11 হতে পারে, এন এর মান 12 হতে পারে, এন এর মান 13 হতে পারে, এন এর মান 14 হতে পারে, এন এর মান 15 হতে পারে। মানে কি এই 10 এর পর থেকে এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মের ডিসটেন্সের অ্যাবসলিউট ভ্যালু এ থেকে এই যে তুমি যে এপসাইলন নিছো কিন্তু সেই এপসাইলন থেকে ছোট হবে। যদি হয় তাহলে বলবা কনভারজেন্স। তাহলে মূল কিন্তু তোমার এইখানে, যে আমরা তোমাকে ভাষায় বলা শিখতে হবে, নাহলে ছাড় তোমাকে ধরে ফেলবে যে তুমি আসলে বোঝো না। তোমাকে বলতে হবে এরকম করে, যে মানে কনফিডেন্টলি বলতে হবে যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য আমি একটা পজিটিভ ইন্টিজার এন পাবো, যার পর থেকে ওই সিকোয়েন্সের প্রত্যেকটা পয়েন্ট বা সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম এর ডিসটেন্স এর অ্যাবসলিউট ভ্যালু এ থেকে লেস দ্যান তোমার এপসিলন হবে। যদি হয় তাহলে সিকোয়েন্সটা কনভার্স করবে। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট যুক্তি আছে, এই জন্যই বলে যে অ্যানালাইসিস এর সবচেয়ে ইম্পর্টেন্ট ডেফিনেশন। আমি জানি বুঝতে পারোনি, কারণ আমিও বুঝতে পারি না, হয়তো আমি এখন বুঝতে পারি, তোমাদের মতো থাকলে কখনো বুঝতে পারতাম না, কিন্তু বোঝার চেষ্টা করতাম, এটা তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা ধর এখন দেখাবো, তাহলে এখানে কিন্তু দেখো তুমি যদি কনভার্জেন্স বের করতে চাও তাহলে একটা সমস্যা হচ্ছে সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে সেটা তোমাকে কিন্তু আগে জানতে হবে, এটা একটা প্রবলেম। এই এ কে কিন্তু তোমাকে আগে জানতে হবে, হ্যাঁ সেটা একটা প্রবলেম। ধরো আমরা এই জিনিসটাই দেখাবো, ধরো এই জিনিসটাকে ব্যাখ্যা করবো আজকে, এটুকুই ব্যাখ্যা করবো, আগামী দিন আমরা এই বলবো। সরি 5 মিনিট 10 মিনিট বেশি নিলে তো সমস্যা নাই নাকি? 3 মিনিট বেশি হয়ে গেছে অলরেডি। ক্লাস নেই আছে নাকি তোমাদের এখন আবার? হ্যালো, না স্যার ক্লাস নেই আর। তাহলে একটু একটু এই ডেফিনেশনটা আজকে একটু করি। হ্যাঁ, একটু করি, একটু অন্তত কাইন্ডলি বোঝার চেষ্টা করো এটা তোমরা।
মানে তুমি ম্যাথমেটিক্সে পড়ে যাচ্ছে, এটা যদি বুঝতে না পারো আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার হয়। ধরো আমরা আমাদের সবচেয়ে খুবই পরিচিত একটা সিকোয়েন্স নিলাম, ধরো যেটা দিয়ে তোমরা সবচেয়ে সহজে বুঝতে পারবা। কি নেবো বলো দেখি, সবচেয়ে সহজ সিকোয়েন্স কি? এরকম করে লিখলাম, তাই না? এরকম করে লেখা যাবে। অথবা তুমি তো জানো আমরা যে এরকম করে লিখতে পারি যে এন যদি লেখো তুমি, ধরো তাহলে তখন তোমাকে এখানে কিন্তু লিখতে হতো যে হোয়ার এন হচ্ছে তোমার 1/r, একই কথা, তাই না? আমি জানি যে তোমরা এটা জানো যে কোথায় কনভার্স করে, বলো দেখি। সবাই জানো জিরোতে। জিরোতে কনভার্স করে, তাই না? সবাই জানি আমরা জিরোতে কনভার্স করে। ধরো এন এরকম এইভাবে নোটেশন দেয়, জিরোতে কনভার্স করে। অ্যাজ আমরা এই ডেফিনেশনের সাহায্যে প্রমাণ করব যে সত্যি সত্যি জিরোতে কনভার্স করে কিনা। ঠিক আছে নাকি বুঝতে পারিনি? যে আমরা এই ডেফিনেশনের সাহায্যে প্রমাণ করব যে সত্যি সত্যি জিরোতে কনভার্স করে কিনা। আসলে ইনটিউটিভলি বলা হয় এন কে যদি আমি খুব লার্জ করি, এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম তোমার এর খুব কাছাকাছি হয়, সেটা হচ্ছে ইনটিউটিভ। যে এন যদি খুব লার্জ হয়, এই সিকোয়েন্সের টার্মগুলো এর কাছাকাছি হয়, এর কাছাকাছি হয়। তাহলে আমরা এখানে এখানে আমাদের সিকোয়েন্স হচ্ছে এন, এ কোথায় কনভার্স করে বলছো তুমি? জিরোতে। তাহলে দেখো আমরা এটাকে দেখানোর চেষ্টা করছি তোমার, আমরা আমাদের এই ডেফিনেশনের সাহায্যে। তাহলে আমরা কিন্তু বলছি যে ফর অল পজিটিভ এপসাইলন, মানে কি এপসাইলন কিন্তু তুমি যা খুশি তাই নিতে পারো, তুমি যেটা চুজ করতে চাও সেটার জন্য তুমি এরকম একটা এন পাবা, যার পর থেকে ওই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মের ডিসটেন্স এ থেকে লেস দেন এই এপসাইলন হবে। তাহলে এখন ধরো আমরা আগে কিন্তু তোমাকে এপসাইলন নিয়ে নিতে হবে, চুজ করে নিতে হবে। ধরো আমরা দেখাই যে যে কোনো এপসাইলনের জন্য, ধরো তাহলে যে কোনো এপসাইলনের জন্য এই ঘটনাটা তোমার ঘটাতে হবে। কিন্তু দেখো আমরা আসলে জেনারেলি করতে পারি। তাহলে প্রথমে আমাদের কিন্তু এইটা দেখাতে হবে তোমার, তাই না? ধরো আমরা যদি এখানে একটু মিল করি, ধরো আমাদের এখানে এন এর মান হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে 1/n, আর এর মান হচ্ছে 0, যেহেতু জিরোতে কনভার্স করছে, তাই না? সেই তাহলে আমরা ধরো কিন্তু আমাদের আলটিমেট গোল হচ্ছে এইটুকু দেখানো, তাই না? ধরো আমরা যদি যে কোনো একটা এপসাইলন ধরে নিই, দেখো আমি দেখো যে কোনো এপসাইলন পজিটিভ, লেট যে কোনো এপসাইলন ধরলাম, তাহলে আমাদের আলটিমেট কি দেখাতে হবে কি? এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, তাই না? তাহলে এই যে ধরো 1/n - 0, এটা খুব সহজ আর কি। তাই এটাকে দেখাতে হবে আমাদের এপসাইলনের থেকে ছোট, তাই না? আমরা কিন্তু আসলে আগে এটা করে নিচ্ছি জোর করে ওই এন কে খুঁজতেছি, ক্যাপিটাল এন কে খুঁজবো। দেখো তাহলে এখানে আমরা বোধহয় এরকম লিখতে পারি, আশা করি। এটা কি হবে তোমার বলো দেখি? 1/n তার অ্যাবসলিউট ভ্যালু লেস দ্যান এপসিলন, তাই না? যেহেতু এন তোমার পজিটিভ, তাহলে অ্যাবসলিউট ভ্যালু তো মিনিংলেস, অ্যাবসলিউট ভ্যালু তুলে দিলেও যা, না দিলেও তাই না? এন যেহেতু আমাদের এই ছোট এন কিন্তু সিকোয়েন্সের টার্ম। দেখো এখন ধরো আমরা যদি এরকম করি কি হবে বলো দেখি? এন 1/, বলতে বললাম, ধরো 1/n লেস দ্যান এপসিলন, এখানে কি হবে বলো দেখি? আমরা আসলে এপসিলনের মাধ্যমে ক্যালকুলেশন করবো এন কে। তাহলে সলিউশন বের করব যে এপসিলন, এটা তো তুমি জানো, যদি এই করে দাও যে এপসিলন এদিকে আসলো, এক লাইন বেশি লিখি দরকার হলে তোমরা সব এটা এন, আমরা যদি এই যে 1/এপসিলন, ঠিক আছে? বুঝতে পারছো? এটুকু তো হবে নাকি? জি স্যার। এই যে পর্যন্ত ঠিক আছে। এইবার দেখো, এইবার হচ্ছে তোমার মজা, যে এই যে আমরা আসলে মানে আমরা আসলে চুজ করে নিছি যে এপসিলনের জন্য কোন কোন এন কাজ করবে, তোমার কোন এন কাজ করবে। তাহলে আমরা এই এন এর মান এর থেকে ছোট, এন এর মান কিন্তু এর থেকে বড় হয়েছে। তাহলে আসলে কি, যদি আমরা দেখো খেয়াল করে দেখো যে এই ক্যাপিটাল এন কে, ধরো ক্যাপিটাল এন কে যদি আমরা ধরো ইসের থেকে বড় নিই, তোমার কি বলে যে দেখুন ক্যাপিটাল এন কে তোমার যদি ইসের থেকে বড় নিই আমরা, এই যে এটা আমরা করতে পারি। ধরো লেট, আমাদের যদি ধরা ছিল লেট এপসিলন যদি গ্রেটার দেন 0, এন্ড আমরা যদি এটা ধরি যে ক্যাপিটাল এন এই যে গ্রেটার দেন এন, এই এন এর থেকে যদি বড় ধরি তোমার,
সরি 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 এন এর থেকে এন এর সাথে তো সম্পর্ক নেই, এন ক্যাপ। এই যে এন এর যে ক্যালকুলেশন করে 1/ε থেকে যদি আমরা বড় ধরি, ঠিক আছে, তখন কিন্তু দেখো আমরা সবসময় এটা পাই, ধরো দেন দেখা যাচ্ছে না, একটু বুঝতে পারবো না প্রথমে অবশ্যই, যে দেন তোমার কি হবে, এই ধরো এন গ্রেটার দেন এন, ঠিক আছে, এই গ্রেটার দেন 1, এই যে এন 1/ε, এটা কিন্তু আসলে এটা কিন্তু আমরা এটুক কিন্তু জাস্ট আমরা মানে জানার জন্য বের করে নিলাম কি ধরতে হবে, যে ক্যাপিটাল এন এর মান কত ধরতে হবে সেটা জানার জন্য এটুক কিন্তু ক্যালকুলেশন করে নিচ্ছি আমরা সিম্পলি। এটা আসলে কিন্তু আমাদের দরকার নেই, যে আমরা তো বলতে পারবো না হুট করে দেখে যে কোন, এই যে এইটুক কিন্তু আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি, দেখ যে এই ক্যালকুলেশনের সাহায্যে আমরা এই বলতে পারলাম যে ক্যাপিটাল এন কি ধরতে হবে, 1/ε থেকে বড় ধরতে হবে। হ্যাঁ, তাহলে এন যদি এবার যদি এন স্মল এন যদি গ্রেটার দেন এন হয়, যেহেতু এন এর থেকে বড় ধরছি আমি, এ 1 গ্রেটার দেন এপসিলন হবে। তারপরে এখন এখানে দেখো আমরা ইজিলি করতে পারবো, তাহলে এটা কি ইমপ্লাই করে তোমার, দেখো ধরো এটা ইমপ্লাইজ করছে আমাদের আমাদের যে ই ছিল ধরো 1/n-0, এটা দেখো আমাদের 1/n, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 1/n, ঠিক আছে, তাহলে এই 1/n মানে কি তোমার লেস দ্যান এপসিলন, এন গ্রেটার দ্যান 1/ε কিন্তু, তাই না, তাহলে এটা তোমার লেস দ্যান কি হয়ে গেল এপসিলন। এই যে দেখো এটা কিন্তু আমরা জাস্ট এই খুঁজে বের করার জন্য এন এর মান কি ধরতে হবে এটাকে খুঁজে বের করার জন্য সবসময় এটা করতে হয়। সরি, আচ্ছা এবার আচ্ছা এখনো বুঝতে পারোনি আমি জানি, একটু পরে বুঝতে পারবো। তাহলে আমরা কি দেখতেছি যে এই যে দেখো এন কিন্তু ডিপেন্ড করছে এপসাইলনের উপরে, অর্থাৎ আমরা আমরা আগে কিন্তু এপসিলন অর্ডার কিন্তু ইম্পর্টেন্ট, আগে নিছি এপসিলন, মানে এপসিলন আমি জানাই না কেন, সেই এপসিলনের থেকে যদি এন যদি গ্রেটার দেন 1/ε নিই, তাহলেই আমাদের এই যে আমরা বলতেছি একটা এই সিকোয়েন্সের একটা টার্ম পাবো, যার পর থেকে ওই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মের ডিসটেন্সের অ্যাবসলিউট ভ্যালু 0 থেকে লেস দ্যান তোমার এপসিলন, ঠিক আছে। এটা কিন্তু এইটুক আসলে অঙ্ক এইটুক কিন্তু আমরা ই করলাম ক্যালকুলেশনের জন্য বের করে নিলাম তোমার। তাহলে এখন দেখো মজার বিষয়, দেখো আমরা এখন খোঁজার চেষ্টা করব, দেখো এটা অঙ্ক হয়ে গেল কিন্তু এই যে ডেফিনেশন। তাহলে আমরা দেখো খোঁজার চেষ্টা করি, ধরো যদি ধরো কথার কথা কে নিল, ধরো এপসিলন সমান, ধরো আমি নিলাম প্রথমে যে এপসিলন ছিলাম ধরুন 0.1 নিলাম, নিতে পারবো বলো দেখি এপসিলন সমান 0.1? স্যার পারবো স্যার। পজিটিভ হতে হবে, শর্ত খালি আমাদের তাই না? জি স্যার। পজিটিভ হতে হবে। তাহলে এই যে অর্ডার কিন্তু ইম্পর্টেন্ট, আগে এপসিলন নিছি যেহেতু পজিটিভ, এটা লেখার দরকার নেই, অবশ্যই ধরতে পারি আমি, চুজ করতে পারি, চুজ লেখা ইম্পর্টেন্ট, এই চুজ তখনই করতে পারি যখন সকলের জন্য সত্য, এই জন্যই ওই শর্তে চুজ করতে পারি। তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে এই ক্যাপিটাল এন কত হবে বলো দেখি, ক্যাপিটাল এন গ্রেটার দেন কত হবে, এপসিলন কত নিছো তুমি তার উপর ডিপেন্ড করবে। 1/0. হ্যাঁ, তাহলে কত এর 10 10 বোঝা যাচ্ছে। ধরো এন এর এই ক্যাপিটাল এন এর মান 10-এর থেকে বড় হতে হবে, তা বলছে যে ক্যাপিটাল এন এর মান যদি তোমার 10-এর থেকে বড় হয় তাহলে কত, হ্যাঁ তাহলে আমাদের শর্ত ছিল কি, যে আমাদের শর্ত ছিল এরকম হবে, দেখো খেয়াল করে যে 1/n-0 তোমার লেস দেন কত হবে 0.1, তাই না, এপসিলনের মান যেহেতু 0.1 এখানে, যে হোয়েন এভার, তাই না, অনেক বই এরকম করে লেখে, এই জন্য আমি এইভাবে লিখে যে হোয়েন এভার বা ফর অল যা বলো, যে এই ক্যাপিটাল এন যদি তোমার স্মল এন যদি ক্যাপিটাল এন এর থেকে বড় হয়, তাই না, এরকম ছিল না? দেখি আমরা চেক করে দেখি এবার, দেখো যে এই তাহলে ধরো এই যে এন হচ্ছে ক্যাপিটাল এন এর থেকে বড়, তাহলে এই এন এর মান কত হতে পারে বলো দেখি, কত দিয়ে শুরু হবে? 11 দিয়ে শুরু হবে, দেখি আমরা চেক করে দেখি, 11 দিয়ে শুরু করে ধরো চেক করছি, আমরা টেস্ট করতেছি, ধরো এখন চেক অন্য কালি দিয়ে লিখি যে চেক করতেছি, যে এটা চেক করতেছি, তাহলে কত হবে 1/11, সে কি 1/10-এর থেকে ছোট না, এই 1.10 মানে তো 1/10, তাই না, নাকি না, বুঝতে জি পারছি স্যার। হ্যাঁ হচ্ছে। এই যে দেখো এখন যদি তুমি ধরো আসলে এই 11 থেকে খালি বলছে না যে 11 সকল টার্মের থেকে ফর অল এন, মানে কি আসলে
11-র পরে যত টার্ম আছে তার এ ধরো A11 A12, এই যে আমরা কিন্তু তাই লিখছি যে তোমার এই যে সকল টার্ম দেখো খেয়াল করে, এই যে খালি একটা না, কিন্তু এই এন যদি ক্যাপিটাল এন এর থেকে বড় হয় সেই সকল ফর অল এন এটা সত্য হবে। দেখো দেখি হবে না? তুমি যদি ধরো এটা 11 তো দিলে, যদি তুমি ধরো দেখো খেয়াল করে ধরো 100-র মান কত বলো দেখি, এই সিকোয়েন্স অনুসারে আমাদের 1/100 না নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে এটা তোমার কি হবে দেখো, 100, তাই না? সে কি 1/10-এর থেকে ছোট না? জি মানে কি হচ্ছে যে তুমি কিন্তু ডিপেন্ড করছে এপসাইলনের উপরে, এপসাইলন তুমি 0.1 নিছো, তাহলে দেখা যাচ্ছে যে 10-এর ওই সিকোয়েন্সের 10-এর থেকে বড় যে কোনো টার্মের তোমার ডিসটেন্স, 10-এর থেকে বড় যে কোনো টার্মের ডিসটেন্স তোমার ওই 0 থেকে, যেহেতু 0 থেকে কনভার্ট করছে, ওই এপসিলনের থেকে ছোট হচ্ছে। নাকি বুঝতে পারোনি? তার মানে কি, এখন খেয়াল করে, এখন যদি ধরো তুমি যদি এপসিলনকে চেঞ্জ করো, এটা এখন এপসিলন তো আমি এই 0.1 নিছি, এখন ধর আরেকজন কত নেবে এপসিলন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এপসিলনের জন্য পেতে হবে, নাহলে হবে না। ধর সরি, আরেকটা কথা আমি একটু জাস্ট বলে যাই এখানে, তাহলে আমরা যদি এপসিলনকে 0.1 নিই, তাহলে আমরা দেখলাম যে এই সিকোয়েন্সের 11তম পদ থেকে সকল পদের ডিসটেন্স এই 0 থেকে 0.1 থেকে ছোট। তাহলে বলো দেখি কয়টা পদের ডিসটেন্স এই 0.1 এর থেকে তোমার ছোট না? এই সিকোয়েন্সে কয়টা পদ টার্ম আছে যার ডিসটেন্স 0.1 থেকে ছোট না? এটা সত্য হবে না বলো দেখি? 10টা। 10টা টার্ম আছে, কিন্তু মানে এই সিকোয়েন্সে তোমার 10টা টার্ম আছে, মানে ফাইনাইট সংখ্যক টার্ম আছে, তাই না? ফাইনাইট সংখ্যক টার্ম এই ঘটনা কিন্তু ঘটাবে না, সত্য হবে না, কিন্তু ইনফাইনাইট সংখ্যকের জন্য এটা কিন্তু সত্য, মানে ওই যে এন। তাহলে হ্যাঁ, এটা বুঝতে পারলে। তাহলে এখন ধরো আমরা যদি ধরো একটু কত করবো এবার, কে বলবে? ধরো এপসিলনকে চেঞ্জ করলাম, কত নেবে এপসিলন? কত নেবা? ধরো এবার এই চুজ করলাম এপসিলন, ধরো পয়েন্ট কত দেবো, 0.01 দেবো। এবার দিলাম 0.1, কোনো সমস্যা নেই, চুজ করতে পারবো তো? এটা পজিটিভ না নেগেটিভ? স্যার চুজ করা যাবে স্যার। অবশ্যই যাবে। তাহলে এখন দেখো এবার এন কত হবে বলো দেখি, কে বলতে পারবে? ক্যাপিটাল এন কত হবে? এই যে দেখো যে এপসাইলন চেঞ্জ করলে কি করে ক্যাপিটাল এন চেঞ্জ হয়, কত হবে? 100 100 হবে। ঠিক আছে, তার মানে কি, তুমি যদি এপসাইলনকে 0.01 করো, তাহলে এই সিকোয়েন্সের কি বলতে পারবো বলো বলো, এটা তো বলতে হবে যে কি বলতে পারবো, যে এই সিকোয়েন্সের এবার কিন্তু আর 10তম পদ থেকে সত্য হবে না, 11তম পদ থেকে কি সত্য হবে এবার? না স্যার, 100 এর পরবর্তী পদ থেকে 100 মানে 101 থেকে এই সিকোয়েন্সের 101তম পদের ডিসটেন্স ধরো এরকম সব কিন্তু হবে, যে আমরা ক্যালকুলেশন করলে পাবো। আমি আর ক্যালকুলেশন করছি, তো ধরো এই যে 101 বিয়োগ ধরো 0, সে কিন্তু লেস দ্যান তোমার 0.01 হবে না? নাকি? করে দেখো তোমরা, অবশ্যই হতে বাধ্য। এরপরে কি হবে, এই সিকোয়েন্সের 100 ধরো 2 হবে না? নাকি? মানে কি হবে, যে এই যে এন এর মান তোমার, এন যদি আসলে কি, আমরা এন যদি তোমার গ্রেটার দেন এইরকম 100 হয়, মানে 101 102 সকল টার্মের তোমার ডিসটেন্স 0 থেকে 0.01 এর থেকে, তাহলে কি দেখো খেয়াল করে, যে এপসাইলন চেঞ্জ করলে কি এন কি চেঞ্জ হয়ে গেছে বলো তো? কি ক্যাপিটাল এন চেঞ্জ হয়েছে? এপসিলন যদি এরকম নিতে, ক্যাপিটাল এন তুমি কত পাইছিলে? 10। এপসিলন যদি 0.01 নাও, ক্যাপিটাল এন কত পেয়ে গেছো? 100। আবার যদি এপসিলনকে চেঞ্জ 100 করি, তাহলে কি হবে? চেঞ্জ হবে না? এই যে দেখো চেঞ্জ হতে বাধ্য, কারণ এই ডিপেন্ড করে এপসিলনের উপরে, এ ডিপেন্ড করছে তোমার এপসিলনের উপরে। ধরো এপসিলনের মান যদি, এপসিলনের মান কি 1 2 3 নিতে পারবো বলো দেখি?
স্যার দিতে পারবো না, এন হলো পজিটিভ ইন্টিজার, বড় হাতের এন। না না, বড় হাতের এন তো চিনি না, বড় হাতের এন তো আমি ক্যালকুলেশন করছি, আমি করছি এপসিলন। এপসিলন নেওয়া যাবে কিন্তু অসুবিধা হবে আর স্যার নিতে পারবো। অবশ্যই নিতে পারবো। দেন না দেখি, আমরা দেখি ধরো, সেটা এই জন্যই আমরা এপসিলনকে সবসময় ছোট ধরি। কেন? আসলে ওটা মিনিংলেস, ওটা নিলে কোনো সমস্যা নেই তোমার। দেখো তাহলে সর ইম্পর্টেন্ট পয়েন্টটা বলি, তাহলে আমরা যদি এপসিলনকে 0.01 নিই, তাহলে আমরা কি দেখলাম যে এই সিকোয়েন্সের 101 থেকে যত পদ আছে সবার ডিস্টেন্স 0 থেকে 0.01 এর থেকে কম। তাহলে কতগুলোর জন্য সত্য হবে না? কতগুলোর ডিস্টেন্স ধরো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0.01, বলো দেখি। 100টার জন্য। 100টার জন্য, মানে ফাইনাইট সংখ্যকের জন্য। এই পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে ফাইনাইট সংখ্যকের জন্য। দেখে এবার আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, ধরো এটা তোমাদের এপসিলন যদি 1 নিই, দেখো দেখি কি হয়। অবশ্যই চুজ করতে পারবো এপসিলন 1, কারণ পজিটিভ। ধরো চুজ এপসিলন 1 চুজ করলাম, তাহলে কি হবে বলো দেখি। বড় এন কত হবে তোমার? বড় এন কত হবে বলে ভালো? স্যার 1। 1 হবে। 1ই হবে, ধরো 1ই হবে। তার মানে কি কি বলতিছে যে এই সিকোয়েন্সের কত পথ থেকে বলো দেখি। আমরা তো এরকম জানি তাই না, যে an মাইনাস, এটা তো আমাদের 0 তাই না? সরি, an না লিখে ই লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা যেহেতু পার্টিকুলার, আমরা এই কত পথ থেকে লেস দ্যান 1 কত পথ থেকে বলো দেখি। when এবার 2 নম্বর পদ থেকে। n গ্রেটার দ্যান তোমার হচ্ছে ক্যাপিটাল N, মানে 2 নম্বর পথ থেকে কিন্তু। ঠিক আছে, 2 নম্বর পথ থেকে, একেবারে 2 নম্বর পথ থেকে। ধরো এবার যদি ধরো n এর মান, ধরো এপসিলন এর মান যদি ধরো ই নিতাম 2 নম্বর পথ থেকে কিন্তু, সরি এখানে এটাকে n না দিয়ে এটাকে 1 দিই, তাই না? 1 যদি এপসিলন এর মান ধরো 2 নিতাম, তাহলে কি হতো কে বলতে পারবে? 2 কি নিতে পারবো? কেন পারবো না? স্যার আপনি যে স্যার ডেফিনেশনে বলেন বড় হাতের এন যে স্যার পজিটিভ ইন্টিজার। না না, সমস্যা নেই। পজিটিভ ইন্টিজার তো আমি তো বড় হাতের n ইকুয়াল টু পজিটিভ ইন্টিজার দেয়নি তো। স্যার এন এর মান যে স্যার এখন ফ্র্যাকশন হয়ে যাবে। অসুবিধা নেই, দেখো দেখো দেখাচ্ছি। এই যে দেখো কত হবে। দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার, আমি কইছি যে এপসাইলন নিলেই যে তুমি পজিটিভ ইন্টিজার পাবা কিনা একটা খুঁজে, তাই কইছি। কিন্তু n পজিটিভ ইন্টিজার তাই বলিনি, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার বলছি। ভালো করে খেয়াল করে দেখো, তাই না? এই যে দেখো n কত হচ্ছে তোমার, n এখানে আমরা এখানে n তো n ইকুয়াল তো আমরা লিখিনি, খেয়াল করে n তো এটা ইকুয়াল না, n হচ্ছে গ্রেটার দ্যান এর থেকে। n ইকুয়াল লিখলে ডেঞ্জারাস হতো, তাই না? এই যে দেখো এটা কি লিখছি, দেখো খেয়াল করো। এই তাহলে এটা কত, n এর মান কত তোমার? হাফের থেকে বড় হতে হবে পজিটিভ, তাহলে কত হতে হবে বলো তো এবার n এর মান কে বলতে পারবে? 1। হ্যাঁ 1 হবে। এবার একটা 1 থেকে শুরু হবে তোমার। আমরা বলছি এবার বুঝা গেছে, 1 থেকে শুরু হবে। এবার বলো দেখি যে এবার তোমার 1 থেকে শুরু হবে একেবারে, বুঝতে পারছো? 1 থেকে শুরু হবে। যদি ধরো এপসিলনের মান 10 নি, তাও কি হবে বলো দেখি। এপসিলনের মান যদি 10 নি কি হবে কে বলতে পারবে? 1 থেকেই। 1 থেকেই শুরু। দেখো আর কোনো চেঞ্জ করবে না, যাই নাও না কেন তুমি, আর কোনো চেঞ্জ করবে তোমার? এপসিলনের মান যদি 1 কোটি নাও, তাও কি হবে 1 থেকেই, নাকি? এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। তাহলে আসলে এই জন্য আমরা বলি যে এপসিলন, যে ম্যাথমেটিক্সে যত আমরা এপসিলন ধরি, আসলে এপসিলনকে বড় নিলে আসলে কোনো প্রভাব ফেলে না। আমাদের এই এপসিলনের ডেফিনেশন, এপসিলনকে বড় নিলে কোনো প্রভাব ফেলে না। এই জন্য আমরা বলি যে সবসময় এপসিলন হচ্ছে 1 এর থেকে ছোট। কেন বলি তার তো কারণ আছে। হ্যাঁ, এপসিলন দেখো তুমি যত বড় নাও, এই যে 2 3 সব ওই n এর মান তোমার সবার এই এক সেম, n এর মান আর কোনো চেঞ্জ হচ্ছে না। এই জন্য আমরা বলি যে এপসিলন হচ্ছে স্মল, ছোট ধরি। তাহলে এখন দেখো এইবারে যদি আমরা ডেফিনিশনটায় চলে যাই, সরি বেশি সময় নিয়ে ফেলছি, কিছু করার নেই। দেখো আমরা ছোট্ট একটা জিনিস, আমরা যদি এইবার একটু ডেফিনিশনের দিকে ফিরে যাই, দেখো বলতেছে যে কনভার্স করবে যে ফর অল পজিটিভ এপসিলন, মানে কি এপসিলন দেখো খেয়াল করো, তুমি যাই নাও না কেন তার জন্য যদি পাও, একটা এপসিলনে যদি যদি না পাও তাহলে কিন্তু কনভার্স করবে না। আমরা বলতেছি যে ফর অল পজিটিভ এপসিলন, আমরা যদি দেয়ার এক্সিস্ট এন্ড পজিটিভ ইন্টিজার n,
আমরা কিন্তু বলিনি যে n এর মান তোমার পজিটিভ ইন্টিজার হবে, যে n এর মান এই যে there exists a positive integer n যে such that for all n greater than n, এই যে মানে কি তুমি এপসাইলন কে যা খুশি তাই চুজ করো না কেন, যত ছোট যত বড়, কিন্তু শুধু পজিটিভ হতে হবে। আগে কিন্তু অর্ডার খুব ইম্পর্টেন্ট, আগে এপসিলন, তাহলে তুমি একটা পজিটিভ ইন্টিজার n পাবা যার পর থেকে ওই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মের ডিস্টেন্সের অ্যাবসলিউট ভ্যালু a থেকে লেস দ্যান এপসিলন। হ্যাঁ, সেরকম তাহলে আমরা বলবো কনভার্স করছি নাকি? এখন এখন কি একটু বোঝা গেছে না ডেফিনেশনটা? হ্যালো, জি স্যার। ফর অল পজিটিভ এপসিলনের জন্য যদি আমরা দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার n পাই, তাহলে আসলে আমরা কি দেখতেছিলাম যে প্রতি ক্ষেত্রে তোমার এটা কিন্তু জাস্ট ক্যালকুলেশনের জন্য এই এপসিলন n কেমন হবে তার জন্য করছি, যে আগে ধরো এপসিলন ধরে জোর করে এটা করে নিচ্ছি। তাহলে আসলে আমরা আরেকটা ভাবে আমরা এখন আরেকটা ভাবে ডেফিনেশনকে বলে শেষ করবো আর কি, সরি একটু বেশি সময় নিলাম। যে কি বলে যে আমরা দেখলাম কি যে সবসময় তোমার ফাইনাইট সংখ্যক, আসলে তুমি যদি ধরো এটা তোমরা একটু ধরো আমি একটা অঙ্ক দিই, তোমরা এটা নিয়ে এরকম একটু করবা যে এরকম এপসাইলন ডেল্টা ধরো এই অঙ্কটা এরকম ধরো সিকোয়েন্সটা এরকম ধরো যে কি বলে যে n/n+1 ধরো, এ তো জিরোতে কনভার্স করে তুমি জানো কি? হ্যাঁ, জিরোতে কনভার্স করে না, অনেক কনভার্স করে, অনেক কনভার্স করে। তাহলে এটাকে নিয়ে একটু এরকম মানে করবা, চিন্তা করবা এপসাইলনটা চেঞ্জ করে করে কেমন ঘটনা ঘটছে তোমার। এটা কিন্তু তোমার ইসে কনভার্স করে, আগামী এই যে অনেক কনভার্স করে, ওইভাবেই করবা। তাহলে আমরা জাস্ট আর একটা কথা বলে সরি শেষ করছি, যে আসলে কি দেখলাম। ধরো আমরা এখন অনেক সহজে বলতে পারবো যে ধরো যেহেতু তোমরা সবাই শিখে ফেলছো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ধরো an কনভার্স টু a, আমরা কি লিখছিলাম? ধরো অনেকভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। যে আমরা লিখছিলাম এটা কনভার্স করবে কখন, যে ফর অল, এখন আমরা নোটেশন দিয়ে লিখবো, তোমরা জানো যে ফর অল বা ফর এনি পজিটিভ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার n ডিপেন্ডস অন এপসিলন, ঠিক আছে? হ্যাঁ, যে সাচ দ্যাট, ধরো এইভাবে লিখি যে an মাইনাস a লেস দ্যান এপসাইলন, কখন হবে? যে হোয়েন এভার বা ফর অল একটু অন্যরকম করে লিখলাম, তোমরা n গ্রেটার দ্যান n। অনেক বই এখানে ইকুয়াল লিখে দেয়, কোনো সমস্যা নাই, একই কথা, ঠিক আছে? এখানে ইকুয়াল লিখে দেয় অনেক বই, একই ইকুয়াল হলে কেন? এই যে এটাকে আগের বা আগে লিখছিলাম, এটা ইমপ্লাই করে এখানে অনেক সময় এটা সত্য হবে সাজ দ্যাট এত, যে হোয়েন এভার তোমার এই যে একই কথা। তাহলে আসলে তুমি যদি এখানে খেয়াল করে দেখো যে এইটাকে কিন্তু তোমরা আমি বলছিলাম, আমি তোমাদের যখন পড়াইছিলাম, এইটাকে কিন্তু তুমি কিন্তু ইন্টারভেলে কনভার্ট করতে পারো না। কে বলতে পারবে এই ইন্টারভেলটা কি হবে? এটাকে যদি ইন্টারভেলে কনভার্ট করি কি হবে, কে বলতে পারবে? স্যার a minus epsilon is less than a suffix n is less than a plus epsilon. হ্যাঁ, ধরো এরকম হবে না, a প্লাস এপসিলন বোঝায়, তাই না? আর a মাইনাস এপসিলন, তাই না? এরকম হবে না? জি স্যার, এটা হবে। এরকম হবে। তাহলে এইখান থেকে ধরো, অথবা এটাকে কিন্তু আরো ইকুইভ্যালেন্টলি আমরা লিখতে পারি, a suffix n belongs to হ্যাঁ আরো ইকুইভ্যালেন্টলি আমরা লিখতে পারি, কিন্তু এই যে ধরো এটা ইমপ্লাই করে, কিন্তু এটা বোথ ইমপ্লাইজ কিন্তু আসলে an belongs to an বললেই হবে, সাফিক্স টাফিক্স বলা লাগবে না, মানে an মানে এরকম আমরা জানি। এই যে আমরা আসলে টপোলজিক্যাল ডেফিনিশনের দিকে যাওয়ার চেষ্টা করতে হালকা করে খালি। তার মানে কি হচ্ছে বলো দেখি? এইগুলো কখন সত্য হবে? সব সময় তোমার যখন এই ফর অল n গ্রেটার দ্যান n, তাই না? নাকি ফর অল n গ্রেটার দ্যান n, তাই না? নাকি? জি স্যার।
তাহলে আসলে কি হচ্ছে দেখো যে এই এন তোমার, তাহলে আসলে কি হচ্ছে, তুমি যদি এই এ কে, আসলে কথা কি, এ কে কন্টেন্ট করে যত ছোট নেইবারহুডই আঁকো না কেন, বা এভরি নেইবারহুড অফ এ, খেয়াল করে দেখো যে এভরি নেইবারহুড অফ এ কন্টেন্টস, ধর আমরা কি বলছিলাম না, ফর এভরি এপসিলন, তুমি দেখো খেয়াল করো, তুমি এপসিলন যাই নাও না কেন, তোমরাই কিন্তু বলছিলে, আমি বলিনি, যে এপসিলন যাই নাও না কেন, খালি কি দেখতেছো যে ফাইনাইট সংখ্যক টার্ম জন্য এটা সত্য হচ্ছে না, তাই না? প্রথমটার ক্ষেত্রে দেখছিলাম কি 10টার জন্য সত্য হচ্ছে না নাকি, তাই না? হ্যাঁ, জি স্যার। প্রথমটার জন্য 10টার জন্য, তারপরেটার জন্য আমরা জাস্ট দুই একটা করছিলাম 100টার জন্য, তারপরেটার জন্য ধরো এই যে তারপরেটার জন্য তোমার একটার জন্য সত্য হচ্ছে না, তারপরে জন্য সব করার জন্য সত্য হচ্ছে, একটার জন্য সব করার জন্য সত্য হচ্ছে, এও সব করার জন্য সত্য হচ্ছে। তাহলে আসলে আমরা কি বলতে পারি বলো দেখি, যে এভরি নেইবারহুড অফ এপসিলন, সরি এভরি এপসিলন নেইবারহুড অফ এ কন্টেন্টস, কিন্তু খেয়াল করে দেখো যে আমরা এরকম করে কিন্তু এটাকে বলতে পারি, আমি শব্দটা আমার কাছে মনে নেই ভালো, যে এভরি এর টপোলজিকাতে এইরকম করে ডেফিনেশন দেয়, আমি এটা বলেই শেষ করছি, সরি যত বেশি সময় নিচ্ছি তোমরা খুব খেপে গেছে বোঝা নিশ্চিত। সমস্যা হচ্ছে আমরা এরকম করে বলতে পারি, দেখো যে গিভেন এনি, বলতেছি আমি জাস্ট এটা বলে শেষ করছি, যে অন্য যে গিভেন এনি এপসিলন নেইবারহুড, ধরো এরকম করে বলতে পারি যে এনি এপসিলন, এনবিডি মানে নেইবারহুড, এনি এপসিলন নেইবারহুড, ডেফিনেশন কিন্তু আমরা এটাই পড়বো, তাই এটাকে একটু ব্যাখ্যা করতে হবে, এনি এপসিলন নেইবারহুড অফ এ, ঠিক আছে, এনি এপসিলন নেইবারহুড অফ এ for any epsilon neighborhood of a, দেখো খেয়াল করে যে there exists a point, there exists a point in the sequence, there exists a point in the sequence after which ধরো after which all of the terms, all of the terms, all of the terms, সরি এপসিলন নেইবারহুডের একটা নাম দিতে হতো, ধরো এই এনি এপসিলন নেইবারহুড এর একটা নাম দিয়ে, নাহলে এটাকে এনি এপসিলন নেইবারহুডের কেমন করে নাম দাও তোমরা, এন, তাই না, এপসিলন রেডিয়াস সেন্টার এ, এনি এপসিলন নেইবারহুড অফ এ, ও সরি এখানে লিখতে হবে, এখানে দেওয়া যাবে না, যে এনি এপসিলন নেইবারহুড অফ এ, যে এন এর নাম দিলাম এন এপসিলন এ, যে এনি এপসিলন নেইবারহুড অফ এ আফটার হুইচ অল টার্মস ইন দা অল টার্মস তোমার কি হবে, আর খেয়াল করে দেখো যে আর ইন এই যে এন এপসিলন এ, তাই না? দেখো যদি তোমার যদি এতে যদি কনভার্স করে, একে কেন্দ্র করে যত ক্ষুদ্র ব্যাসার্ধের, মানে যে কোনো ব্যাসার্ধের এপসিলন ব্যাসার্ধে তুমি যদি নেইবারহুড নাও, তাহলে আসলে কিন্তু দেখো খেয়াল করে দেখো যে এই যে there exists a point in the sequence after which, মানে তারপর থেকে all of the terms are in এই নেইবারহুডের ভিতর, তাই না, নাকি না বুঝতে পারোনি? হ্যালো হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। এই কথা কিন্তু, তাই না? তুমি এই যে এনি এপসিলন নেইবারহুড অফ এ, তার নাম দিছি আমরা এন এপসিলন এ, সেন্টার এ রেডিয়াস এপসিলন, তাহলে দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট ইন দ্য সিকোয়েন্স আফটার হুইচ, মানে যদি আমরা এন গ্রেটার দ্যান দিছি সেই জন্য আফটার হুইচ বলতেছি, আফটার হুইচ অল অফ দ্য টার্মস, এই সিকোয়েন্সের সকল টার্ম এই নেইবারহুডের ভিতর থাকে। এই যে কিন্তু তোমরা কিন্তু তাই সরি তাই বলছো কিন্তু তোমরা, যে এই যে প্রথমটার ক্ষেত্রে বলছো কারণ মাত্র 10টা টার্ম কিন্তু এর ভিতরে নেই, বাকি সব টার্ম, তাহলে এই যে 10-এর পর থেকে আফটার হুইচ সকল টার্ম ওই নেইবারহুডের ভিতরে আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে এপসিলন যদি এরকম নিতে যে 100টা টার্ম নেই,
মানে 100 পরে সকল টার্ম কিন্তু ওই নেইবারহুডের ভিতরে আছে তোমার, যে এপসিলন নিছো তুমি এই এপসিলন এর, তারপরে এই এপসিলন মানে অন নিলে দেখা যায় যে একটা টার্ম খালি নেই আর সকলেই আছে, কিন্তু এপসিলন যদি 2 10 নিই ওই সিকোয়েন্সের সকল টার্ম ওই নেইবারহুডের ভিতরে আছে। না বুঝতে পারোনি? হ্যালো, তাই আমার এখন একটা প্রশ্ন, বলো দেখি কতগুলো টার্ম এই নেইবারহুডের ভিতর থাকবে না, বলো দেখি? যদি কনভার্স করে, এই কনভার্জেন্ট পয়েন্ট কেন্দ্র করে তুমি যদি একটা নেইবারহুড আঁকে, তাহলে কতগুলো টার্ম তোমার থাকবে না নেইবারহুডের ভিতরে, বলো দেখি? ফাইনাইট সংখ্যক থাকবে না। ফাইনাইট সংখ্যক থাকবে না, কিন্তু তোমার ইনফাইনাইট সংখ্যক কিন্তু থাকবে। তোমার অসীম থেকে যদি 10টা নিয়ে নাও, তাহলে কি অসীমের কি কোনো সমস্যা হয়, কি মনে হয়? অসীম থেকে যদি 1000 কোটি নিয়ে নাও, তাও কিন্তু অসীমের কোনো সমস্যা, অসীম অসীম থাকবে। তাহলে এই কথাটাকে এইভাবে বলে, আমি জানি তোমরা যে টপোলজি পড়ছো, আমার ধারণা টপোলজি পড়ছো না তোমরা, নাকি পড়োনি? পড়ছো তো, পড়ার কথা তো, আমরা তো পড়তাম। ইন আদার ওয়ার্ডস, দেখো তাই আমরা বলতেছি যে এভরি এপসিলন এনবিডি, এনবিডি মানে এভরি এপসিলন নেইবারহুড, আমরা বলতেছি কি হবে বলো তো, কি কন্টেন্টস, এটা এইভাবে বলে ম্যাথমেটিক্সে, কন্টেন্টস অল বাট, আমি জানি এই শব্দের সাথে তোমরা পরিচিত, কিন্তু বুঝতে পারছো কিনা জানি না, আমি ওই সময় বুঝতাম না, তোমরা অবশ্যই বুঝতে পারো অবশ্যই। contains all but finite number of the terms of the sequence, ধরো আমরা সিকোয়েন্স এন বা সিকোয়েন্স যাই বলে। দেখো এই কথাটা একটু বুঝে শেষ করতে, এটা করলে আমি শেষ করে দিচ্ছি, সরি অনেক সময় নিচ্ছি, খেপে গেছে তোমরা বোধহয়। এটা কি বুঝতে পারলে? দেখো ইন আদার ওয়ার্ড এভরি এপসিলন নেইবারহুড কন্টেন্টস অল, আসলে কি ইমরান যেটা বললো যে ফাইনাইট সংখ্যকের খালি কন্টেন্ট করছে না, কিন্তু ইনফাইনাইট সংখ্যকের কিন্তু সে কন্টেন্ট করে। এই জন্য সেই শব্দকে ম্যাথমেটিক্সে এরকম করে লেখে যে ইন আদার ওয়ার্ডস এভরি এপসিলন নেইবারহুড কন্টেন্টস অল বাট ফাইনাইট, সকলকে করে কিন্তু কাকে করে না? ফাইনাইট নাম্বারকে করে না। এই জন্য এই শব্দটা দেখে এই অল বাট ফাইনাইট, অল এটা ম্যাথমেটিক্সের অনেক জায়গায় ব্যবহার করি আমরা। ইন আদার ওয়ার্ডস এভরি এপসিলন নেইবারহুড কন্টেন্টস অল বাট ফাইনাইট নাম্বার অফ দ্য টার্মস অফ দ্য সিকোয়েন্স। এই যে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, তোমার ধরো এন এর মান যদি ক্যাপিটাল এন এর থেকে বড় হয়, an+1 কিন্তু এর ভিতরে আছে, তাই না? an+2 an+3 আসলে নেই কেরা, খালি বলো দেখি কে নেই? a1 a2 a3 আপ টু n পর্যন্ত নেই কিন্তু, না? কিন্তু এই n এর বড় n এর পরে থাকে an+1 an+2 an+3 an+4 সবাই আছে কিন্তু। তাহলে এভরি এপসিলন নেইবারহুড কন্টেন্টস অল বাট ফাইনাইট নাম্বার অফ দ্য টার্মস অফ দ্য সিকোয়েন্স। নাকি বুঝতে পারলে না? বুঝতে পারছো? ক্লাস শেষ, সরি কতক্ষণ হয়ে গেছে, 60-40 মিনিট বেশি হয়ে গেছে। হ্যালো হ্যালো, স্যার সরি শেষ করছি এখানে। এই শব্দটা খালি বুঝতে পারলে কিনা দেখো, অল বাট ফাইনাইট, হ্যাঁ নাকি বুঝতে পারোনি? স্যার বুঝতে পেরেছি স্যার। অল বাট ফাইনাইট আসলে কি? অল বাট ফাইনাইট মানে এখন এই শব্দ দেখলে বুঝবা যে আসলে সকলেই থাকবে, শুধু ফাইনাইট সংখ্যক বাইরে থাকবে। অল বাট ফাইনাইট। সরি অনেকক্ষণ ক্লাস নিছি, আসলে আমি খুব মজা পাচ্ছিলাম তাই আর কি, তোমরা বুঝতে পারছিলে। এই দেখো একটু চেষ্টা করো, এই যে উদাহরণটা করতে বলছি এটাকে নিয়ে তোমরা একটু জাস্ট কি করো, যে একটু খেলা করো আর কি এটাকে নিয়ে। এই সিকোয়েন্সটাকে এরকম এপসিলন চেঞ্জ করে করে আমি কনভার্স ওয়ানে করে। তো ঠিক আছে, সরি ভালো থাকো, অনেক সময় নিচ্ছি। ওকে, তাহলে বৃহস্পতিবার 9:30টার সময়, হ্যাঁ ঠিক আছে। জি স্যার। ওকে, এটা নিয়ে একটু ই করতে হবে, প্লে করতে হবে এই সিকোয়েন্স নিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবা, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবা না। আমি বুঝতে পারছি তোমরা অনেক কিছু বুঝতে পারছো আর কি।
সেই আর একবার একটু দেখো, আর তারপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই একটু স্টাডি করে আগামী ক্লাসে জিজ্ঞেস করো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। সরি 40 মিনিট বেশি নিয়ে ফেলছি। 1 ঘন্টার ক্লাস 40 মিনিট বেশি নিছি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।